Assalamu alaikum everyone. Welcome to our 8th lecture of 20th Century English Literature 2, ENG 4233. Already we have completed 7 lectures. In our first 5 lectures, we tried to complete the syllabus of George Bernard Shaw's Man and Superman. In the previous 2 lectures, means lecture 6 and lecture 7, we have started our second text, Lord Jim by Joseph Conrad. We have already got some sketchy idea about the story outline. গল্পে কি কি ঘটে আমরা মোটামুটি জানি এবং চরিত্রগুলো সম্পর্কে, বিশেষ করে জিম, দ্য ক্যারেক্টার জিম, যেটা আমাদের সবচেয়ে বেশি জানা জরুরি, সেইটা আমরা আলোচনা করেছি গত ক্লাসে, along with two minor characters, মার্লো and জুয়েল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, দ্য সেন্ট্রাল থিম অফ লর্ড জিম, যেটা আমরা আমাদের লেকচার 6-এ উল্লেখ করেছিলাম, বলেছিলাম আপনাদেরকে লিখে রাখতে। আজকে আমরা ওটা নিয়ে ফোকাস করছি। লর্ড জিম, দ্য ইউনিভার্সাল স্ট্রাগলস ফর কারেজ, মিনিং অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং। ইউনিভার্সাল কারেজ মানে হচ্ছে এই যে সংগ্রাম, এই যে যুদ্ধটা, এটা হচ্ছে সার্বজনীন, সবাই এই যুদ্ধটা করবে। কিসের জন্য যুদ্ধ? স্ট্রাগল ফর কারেজ। আমাদের মাঝে মাঝে সাহসের ঘাটতি হয়, আমরা মাঝে মাঝে নিজেদেরকে কাপুরুষ হিসেবে খুঁজে পাই, সাহসে কুলায় না। সেই সাহস আনার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়, স্ট্রাগল ফর কারেজ। স্ট্রাগল ফর মিনিং, মাঝে মাঝে জীবনের অনেক বিষয়বস্তুর অর্থ আমরা বুঝতে পারি না, মাঝে মাঝে আমাদের জীবনের অনেক কিছু ঘটে যেগুলোর অর্থ আমাদের কাছে ক্লিয়ার না, বা আমরা বুঝতেই পারি না। সেই অর্থ বোঝার জন্য আমাদেরকে কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়। ফাইনালি সবচেয়ে বড় স্ট্রাগল, সেলফ আন্ডারস্ট্যান্ডিং। এই সেলফ আন্ডারস্ট্যান্ডিং আইডিয়াটা আজকে আমরা নেয়ার চেষ্টা করবো, যে সেলফ আন্ডারস্ট্যান্ডিং মানে কি। সেলফ মানে হচ্ছে নিজে। আরেকটু কিছু ব্যাপার আছে যেটা আজকে আমরা ক্লিয়ার করব। একই সাথে আমরা লর্ড জিমটা পাশাপাশি রাখবো এবং আমাদের জীবনটা পাশাপাশি রাখবো। সবচেয়ে বড় কথা, জিম ওর জীবনটা থাকবে, আমাদের জীবনটাও থাকবে, আমাদের সাথে পার্সোনালি আমরা জিমকে কানেক্ট করার চেষ্টা করব। এখন মূল আলোচনায় যাওয়ার আগে আমি আরেকবার সবাইকে ইনভাইট করি। আজকে যেহেতু আমাদের অ্যাটেন্ডেন্সটা ম্যান্ডেটরি, আজকে আমাদের অ্যাটেন্ডেন্স এটা আপনারা দেখে আসছেন, যে আর আমি হচ্ছে রিকোয়েস্ট করব, যদি আপনাদের পসিবল হয় আপনারা, এখন আমি রিকোয়েস্ট করছি কারণ আমার ভিডিওটাই ওপেন হচ্ছে না, আইরনিক্যালি আমার ভিডিওটাই ওপেন হচ্ছে না কোন একটা কারণে, সফটওয়্যার প্রবলেমের কারণে। সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কিছু মনে করবেন না, সবাইকে রিকোয়েস্ট করব না, কাউকে কাউকে হয়তো রিকোয়েস্ট করব। তাহলে আমি আরেকবার সবাইকে ইনভাইট করে আমি আজকে আলোচনা শুরু করে দিচ্ছি। কোডটা আজকে অবশ্য ভুলে দেওয়া হয়নি, সরি ফর দ্যাট। আজকে মনে হয় লিংকেও একটু প্রবলেম ছিল। হ্যাঁ, অলরাইট। এখন আপনারা এইটা রেসপন্স করেন, আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা? স্লাইডটা কি পরিষ্কার দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা আমাদের জীবনের সাথে জিম, ওর জীবনটাকে মিলানোর চেষ্টা করব। আমরা গত ক্লাসে বলেছিলাম জিম ইজ ওয়ান অফ আস, জিম ইজ এ কমন ম্যান, জিম ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আস, মানে আমাদেরকে সে রিপ্রেজেন্ট করছে। জিমের মধ্যে যে দুর্বলতা, ওর মধ্যে যে লিমিটেশন, সেটা আমাদের মধ্যেও আছে। সেই জিনিসটা আজকে আমরা কাহিনীর সাথে কাহিনীটাকে আবার আমরা একটু রিভাইজ করব এবং আমাদের লাইফের সাথে কানেক্ট করার চেষ্টা করব, পার্সোনালি কানেক্ট করার চেষ্টা করব, কিছু শেখার চেষ্টা করব। সাধারণত দেখা যায় যে আমরা নোবেল পড়ার জন্য পড়ি, কিন্তু পড়ে কোনো লাভ হয় না, কিন্তু সেটা তো সময় নষ্ট, তাই না? শুধু এন্টারটেইনমেন্টের জন্য তো এখন আর কেউ পড়ে না। আমরা যখনই কোনো কিছু পড়বো, ভিতর থেকে যতটুকু পারি কিছু নেয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীতে
so that we can apply some wisdom. আমরা সবকিছুই আমাদের জীবনে যাই ঘটুক না কেন সেগুলোকে একটু কাজে লাগানোর চেষ্টা করব, যাতে সেটা পরবর্তীতে আমাদের কাজে লাগে। সো সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এই বিষয়টা আমাদের একটু পরিষ্কার হওয়া জরুরি। সেলফ আন্ডারস্ট্যান্ডিং মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলফ আন্ডারস্ট্যান্ডিং? সেলফ নিজেকে, আন্ডারস্ট্যান্ডিং জানা, নিজেকে জানা। সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, নো ইয়োর সেলফ, নিজেকে জানো। আমরা অনেকেই নিজেকে জানি না। লালন শাহের একটা গান আছে না, আপনারে আপনি চিনি নে। আমরা কেউই আসলে কাউকে পুরোপুরি চিনি না। এই জন্যই আমরা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাই। মানে নিজের ব্যর্থতা আমরা কারণ খোঁজার চেষ্টা করি, যে কেন আমি পারলাম না, কেন আমি সময় মতো কাজটা করলাম না। আমরা রিগ্রেট করি, আমরা পরিস্থিতির সম্মুখীন হয়ে কনফিউজড হয়ে যাই অনেক সময়, যে আমি তো ভেবেছিলাম পারবো, এটা কোনো ব্যাপারই না, কিন্তু করতে গিয়ে দেখলাম পারছি না, কারণ আমরা নিজেকে চিনি না। উই নিড টু নো আওয়ারসেলফ। আমরা পুরোপুরি হয়তো সম্ভব না, কিন্তু যতটুকু চেষ্টা করা যায়। সেলফ আন্ডারস্ট্যান্ডিং এই টপিকটাকে যদি আমরা একটু সিনোনিম আকারে দেখার চেষ্টা করি, কি কি অল্টারনেটিভ টার্মে আমরা সেলফ আন্ডারস্ট্যান্ডিং কে বলতে পারি। সেটেলমেন্ট উইথ ওয়ানসেলফ, আমাদের নিজেদের সাথে আমাদেরকে একটা সমঝোতায় আসতে হবে। সেটেলমেন্ট মানে কি? মিল করে দেয়া। সেটেলমেন্ট মানে সমঝোতা করে দেওয়া নিজের সাথে নিজের। আপনার নিজের সাথে নিজের একটা সমঝোতা থাকতে হবে। সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এখন বুঝছেন? আন্ডারস্ট্যান্ডিং, আমরা বলি না ওর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং নাই, ওর সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং নাই। একটা সেটেলমেন্ট আসতে হবে। কার সাথে? অন্য কারোর সাথে না, আপনার নিজের সাথে নিজে। আপনি যে কাজটা করছেন, আপনি কি ভেবেচিন্তে করছেন? আপনি কি পুরোপুরি 100% ফোকাস দিয়ে করছেন? আপনি কি আদৌ প্রেজেন্ট আছেন? আর ইউ প্রেজেন্ট? নাকি আপনি অতীত নিয়ে ভাবছেন, অতীতে হারিয়ে গেছেন, অথবা কাল্পনিক ভবিষ্যতে আপনি হারিয়ে গেছেন? আপনি কোথায়? ওয়্যার আর ইউ? আপনি নিজেকে জিজ্ঞেস করেন তো, ওয়্যার এম আই প্রেজেন্ট? আপনি আপনার জীবনে একটা পরীক্ষা করেন, সেটা হচ্ছে আপনি 1 ঘন্টা পর পর আপনাকে রিমাইন্ডার দিবেন যে এম আই প্রেজেন্ট, এম আই প্রেজেন্ট, আমি কি বাস্তবে আছি নাকি আমি অতীতে আছি? আমি কি বাস্তবে আছি নাকি ভবিষ্যতের কল্পনায় আছি? কোথায় আছি? আমি কোন ভাবনায় লুকায় আছি? আমি তো নিজের মধ্যেই নিজে নাই, তাহলে আমি কোনো কাজ করব কিভাবে? সেটেলমেন্ট উইথ ওয়ানসেলফ, আমার সাথে আমার সমঝোতা থাকতে হবে। আমার সাথে আমার কোনো ভুল বোঝাবুঝি যেন না থাকে, কোনো অস্পষ্টতা না থাকে। আই উইল বি ক্লিয়ার টু মাই সেলফ, আমি যা করবো নিজের সাথে পরিষ্কার থাকবো, আমার সাথে আমার সমঝোতা থাকবে। দিস ইজ সেলফ আন্ডারস্ট্যান্ডিং। বুঝতে পারছেন? আন্ডারস্ট্যান্ডিং, সেটেলমেন্ট, সমঝোতা। আমার সাথে নিজের সেটেলমেন্ট থাকতে হবে, সমঝোতা থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে, নিজেকে নিজে বুঝতে হবে। নেক্সট পয়েন্ট, রিডেম্পশন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, রিডেম্পশন। রিডেম্পশন মানে কি? আপনারা অনেকেই রিডেম্পশন অনেক মুভিতে দেখেন, এই শব্দটা লেখা থাকে, রিডেম্পশন। শশাঙ্ক রিডেম্পশন বিশ্বের সেরা মুভি। রিডেম্পশন, হ্যাঁ, শিল্প সমালোচকরা বলে এটা নাকি পৃথিবীর শ্রেষ্ঠ মুভি। হ্যাঁ, এই মুভিটার শেষ কয়েকটা মিনিট আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এবং আপনি পুরো চমকে যাবেন। আমি যখন মুভিটা দেখি তখন মানে লাস্টের লাস্টের হাফ 1 আওয়ার মানে সত্যি ভেরি ভেরি এনজয়েবল। যারা মুভিটা দেখেন নাই তাদের দেখা উচিত। একটা মুভি কি পরিমাণে টুইস্ট নিয়ে আসতে পারে, একটা মুভি কি অসাধারণ ভাবে এই যে রিকগনিশন রিভার্সাল, যে টুইস্টটা কিভাবে নিয়ে আসতে পারে, ইউ উইল এনজয় ভেরি মাচ। এখন আমাদের ওই মুভির যিনি প্রোটাগনিস্ট, তার জীবনে একটা রিডেম্পশন সুযোগ ছিল। এখন আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমাদের লাইফে আমাদের কিছু ভুল সিদ্ধান্ত আছে যেগুলোর জন্য আমরা প্রতিদিন আক্ষেপ করি, ইস কেন করলাম না, ইস কেন করলাম না। আমরা হেরে যাই, আমরা জীবনের কোনো না কোনো জায়গায় আমরা হেরে যাই। সবাই কোনো না কোনো জায়গায়, যত ছোট হোক বা বড় হোক, আপনার পরাজয় আছে। তখন আমাদের মনের মধ্যে একটা ক্ষুধা জাগে, উই আর হাংরি। আমাদের মধ্যে ক্ষুধা জাগে যে আই নিড টু রিডিম মাইসেলফ, আমাকে জিততে হবে, আমার যতটুকু ক্ষতি হচ্ছে এই ক্ষতিটাকে পোষাইতে হবে।
রিডেমশন মানে হচ্ছে নিজের মর্যাদাকে পুনরুদ্ধার করা, রিডিমিং কাছে নিজের যে সম্মান, তাই না? আমরা বলি না আমার সম্মান আমার কাছে। আপনি নিজের কাছে নিজের সম্মানই হারিয়ে ফেলেছেন, আপনার সেই সম্মানটা পুনরুদ্ধার করতে হবে। ইউ নিড টু রিগেইন ইউর ডিগনিটি। যদি আপনার ডিগনিটি না থাকে, কি আছে? রিডেমশন মানে হচ্ছে রিগেইনিং সেলফ ডিগনিটি, নিজের আত্মসম্মানকে পুনরুদ্ধার করা। কিছু একটা করতে হবে যাতে আমার যেতটুকু আত্মসম্মান হারিয়ে গেছে সেটা যেন পুনরুদ্ধার হয়। সেটা ম্যাটেরিয়ালিস্টিক হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে, যেভাবেই হোক। আই নিড রিডেমশন। অনেকে আছে বিসিএস পাশ করে চাকরিতে ঢুকলে তার রিডেমশন হয়, অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়লে তার রিডেমশন হয়। এখন আপনার রিডেমশনটা কোন, ম্যাটেরিয়াল রিডেমশন নাকি স্পিরিচুয়াল রিডেমশন, এটা আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন। কোন রিডেমশন আসলে আপনার নিজের সাথে নিজের সেলফ আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং আপনি শান্তি পাবেন? নিজেকে জিজ্ঞেস করেন, আমি কখন শান্তি পাবো? থার্ড পয়েন্ট, অ্যাটোনমেন্ট। অ্যাটোনমেন্ট ব্যাপারটা কি? অ্যাটোনমেন্ট শব্দটার অর্থ কেউ জানেন? অ্যাটোনমেন্ট মানে কি? অ্যাটোনমেন্ট মানে হচ্ছে পরিশুদ্ধি, আত্মশুদ্ধি। যখন আমরা আমাদের জীবনে কোনো ভুল করে ফেলি, যখন আমরা আমাদের জীবনে কোনো ভুল করে ফেলি, পাপ করে ফেলি, তখন আমাদের বিবেক আমাদেরকে দংশন করতে থাকে। Our conscience, it always torments us. We are tormented by, we are incessantly, continuously tormented by our conscience. আমাদের বিবেক আমাদেরকে দংশন করতে থাকে, আমরা যন্ত্রণা পেতে থাকি। যতক্ষণ না পর্যন্ত আমাদের মধ্যে রিডেমশন না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা দংশিত হতে থাকি, কষ্ট পেতে থাকি। উই নিড পরিশুদ্ধি, আমাদের সেই অ্যাটোনমেন্ট দরকার। এখন সেটা মাপ চাইতে হতে পারে, কারো কাছে মাপ চাইতে হতে পারে, কোন একটা কাজ করতে হতে পারে, কোন একটা ক্ষতিপূরণ দিতে হতে পারে। তখন আমাদের মধ্যে অ্যাটোনমেন্ট, আত্মশুদ্ধির একটা ফিলিংস আসবে। অ্যাটোনমেন্ট যতক্ষণ না পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিবেকের দংশনে দংশিত হতে থাকব। we will be tormented, we will be tormented by our conscience. আমাদের চেতনা আমাদেরকে যন্ত্রণা দিতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার চেতনা আপনাকে যন্ত্রণা দিতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কোনো শান্তি নাই। ইউ উইল নেভার বি হ্যাপি, ইউ উইল নেভার বি সাকসেসফুল, কখনোই হতে পারবেন না। আপনার পরিশুদ্ধি দরকার, আত্মশুদ্ধি দরকার। ইউ নিড অ্যাটোনমেন্ট, ইউ নিড ফরগিভনেস। অন্য কারো কাছ থেকে না, ইউ নিড টু ফরগিভ ইয়োরসেলফ। আপনার নিজেকে নিজে ক্ষমা করতে হবে। ফোর্থ পয়েন্ট, স্যালভেশন। স্যালভেশনের সাথে অনেকে রিডেমশনকে সিনোনিমাস করে। হ্যাঁ, দুটার মধ্যে মিনিং এ মিল আছে। স্যালভেশন শব্দটার সাথে, স্যালভেশনটা শব্দটা রিডেমশনের সাথে মিল আছে, কিন্তু স্যালভেশন শব্দটা একটু অ্যাবস্ট্রাক্ট। স্যালভেশন শব্দটাকে বৌদ্ধ ধর্মে এটাকে নির্বাণ বলে, মোক্ষ লাভ, মোক্ষা, মোক্ষ লাভ, নির্বাণ লাভ। স্যালভেশন হচ্ছে দ্য হাইয়েস্ট স্টেপ অফ ফ্রিডম, আলটিমেট মানে বলেন বলেন, শেষ মুক্তি আর কি, আলটিমেট ক্লেনজিং। আপনি এমন ভাবে এমন লেভেলে চলে যাবেন, এমন এক লেভেলে আপনি চলে যাবেন, হাই লেভেলে চলে যাবেন, যে এই জগতের কোনো কিছু আপনাকে অ্যাটাচ করবে না, টাচ করবে না, সবকিছু থেকে আর কি, সবকিছুর ঊর্ধ্বে চলে যাওয়া। হ্যাঁ, সবকিছুর ঊর্ধ্বে চলে যাওয়া। এই যে ব্যথা আমাদের বেদনা সুখ দুঃখ। এখন, হ্যাঁ, এখন এটা এটা হচ্ছে দুই ভাবে আমরা দেখি। যখন আমরা মৃত্যুবরণ করি, when we are dead, আমরা বলি না সে এখন এইরকম জাগতিক দুঃখ বেদনার সকল কিছুর ঊর্ধ্বে, কোনো কিছু তাকে আর স্পর্শ করবে না। আর হচ্ছে আমাদের জীবনে কিছু বিশিষ্ট পীর আছে, তাদেরকে আমরা দেখতে পাই, এরা বলে যে আমি এসব সবকিছুর ঊর্ধ্বে। আবার অনেক দরবেশ আছে, অনেক ধর্মীয় গুরু আছে, বাবা আছে, এরা বলে যে আই হ্যাভ অ্যাটেইনড সালভেশন, আমি নির্বাণ লাভ করিয়াছি। অনেক বুদ্ধ ভিক্ষু আছে, ভিক্ষুক না কিন্তু, আমি বলছি বৌদ্ধ ভিক্ষু, ওকে, এরা দে ক্লেম দ্যাট দে হ্যাভ অ্যাচিভড সালভেশন। সালভেশন মানে হচ্ছে আপনার এই জগতের কোনো কিছু আর প্রয়োজন নাই। এখন এটা অন্য
আমাদের চলতে ফিরতে হবে। আমাদের স্যালভেশনটা আলাদা। আমাদের স্যালভেশন হচ্ছে যখন আমরা আমাদের লাইফ নিয়ে পুরোপুরি স্যাটিসফাইড হয়ে যাব, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। when we are satisfied, যখন আমাদের মধ্যে আর কোনো লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ কাজ করবে না, যখন আমরা নিজেকে নিজে কষ্ট দিব না। এটা আমাদের মধ্যে একটা বদ অভ্যাস, আমরা নিজেদেরকে কষ্ট দিই, আমরা না খেয়ে থাকি, হাত পা কাটি, হাত পা পুড়ি, হ্যাঁ, ফ্যানের সাথে ঝুলা যাই, ছাদের থেকে লাফ দেই, নিজেদেরকে অনেকভাবে কষ্ট দিই। কখনো আমরা বেঁচে থাকি, কখনো মরে যাই। উদ্দেশ্য কি থাকে? মানুষ যখন সুইসাইড করে তখন তার উদ্দেশ্যটা কি থাকে? সালভেশন। কিন্তু এটা তো হয় না। দ্যাট ইজ দ্য রং ডিসিশন। এটা একটা ভুল সিদ্ধান্ত। আপনার আত্মহত্যা মানে হচ্ছে আপনার কাছের মানুষদেরকে আপনি যন্ত্রণা দিয়ে গেলেন, চিরদিনের জন্য তাদেরকে শাস্তি দিয়ে গেলেন। এটা সালভেশন কখন আসবে? যখন আপনার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কারোর প্রতি আপনার কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, নিজেকে আপনি ক্ষমা করে দিতে পারবেন। ইউ উইল বি এবল টু ফরগিভ ইয়োরসেলফ। সেলফ আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা তাহলে বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের মানসিক শান্তি, মেন্টাল হ্যাপিনেসের একদম আলটিমেট স্টেট, সর্বোচ্চ পর্যায়ে। যার জীবনে সেলফ আন্ডারস্ট্যান্ডিং আছে সে কিন্তু মুক্তি পেল, তার কিন্তু মনের মানুষের সাথে সাক্ষাৎ হলো, সেই কিন্তু শান্তি পাবে, সুখ পাবে। যে কোনো ধর্মে, যে কোনো ধর্মে, যে কোনো স্পিরিচুয়াল টিচিং এ এই সেলফ আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আলটিমেট স্টেট। বলা হয় এই সেলফ আন্ডারস্ট্যান্ডিং ইজ হেভেন, এটাই হচ্ছে স্বর্গ। সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এই সেলফ আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে আলটিমেট হেভেন, এটাই হচ্ছে স্বর্গ। স্বর্গ আমরা বলতে একটা জায়গার কথা বুঝি না, ওটা তো মেটাফোর, ওটা তো একটা রূপক বর্ণনা। আসল কথা কি? হেভেন ইজ দ্য মেটাফোরিক প্রেজেন্টেশন অফ সেলফ আন্ডারস্ট্যান্ডিং। যার মধ্যে সেলফ আন্ডারস্ট্যান্ডিং আছে সে সব জায়গায় সে বেহেশতে আছে। ঠিক আছে? সে ওই জ্যামের মধ্যে বসে 2 ঘন্টা জ্যামে বসে আছে, কিন্তু তাকে কোনো মালিন্য, দুঃখ, কষ্ট, বিরক্তি স্পর্শ করবে না। সে জ্যামের মধ্যে বসে বসে বেহেশতে আছে, সে ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে বেহেশতে আছে। এটা সম্পূর্ণ স্পিরিচুয়াল। যার মধ্যে সেলফ আন্ডারস্ট্যান্ডিং কাজ করবে, দ্যাট পারসন হ্যাজ অ্যাচিভড হেভেন। এখন এই হচ্ছে আমাদের কথা। তাহলে আমরা সবাই স্ট্রাগল করি না? আমাদের ইউনিভার্সাল স্ট্রাগল ফর কারেজ, মিনিং অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এইটা হচ্ছে আমাদের সবার জীবনের সংগ্রাম। আমরা সবাই এই যুদ্ধটা করতে থাকি। আমরা সাহস খোঁজার জন্য যুদ্ধ করি, আমরা অর্থ খোঁজার জন্য। এই অর্থ বলতে এটা টাকা কড়ি, অর্থবিত্তের অর্থ না, এটা হচ্ছে মিনিং অর্থ, এবং সেলফ আন্ডারস্ট্যান্ডিং, আত্মশুদ্ধি, মুক্তি, নির্বাণ, মুখ্য। এবার আমরা আমাদের টেক্সটে ফেরত যাই। লর্ড জিম, লর্ড জিম এই নভেলের বিষয়বস্তু কি? এই নভেলের বিষয়বস্তু হচ্ছে ইট মেইনলি টেলস দ্য স্টোরি অফ জিম। এই পুরো নভেল জুড়ে আমরা একজন ব্যক্তির জীবনের গল্প, অনেকগুলো গল্প আমরা দেখতে পাই। এটা হচ্ছে জিমের জীবনের গল্প। লর্ড জিম, দিস ইজ নভেল হুইচ টেলস দ্য স্টোরি অফ জিম। জিমের গল্পটা কি আমরা অলরেডি জানি, এখানে রিভিশন আছে, আমরা একটু তাড়াতাড়ি যাই। অ্যাট অ্যান আর্লি এজ, খুব অল্প বয়সে, আমরা জানি ও যখন শৈশবে, যখন সে বালক, শিশু, জিম বিকামস গ্রেটলি ইন্টারেস্টেড ইন দ্য সি। ছোটবেলায় সে সমুদ্রের জীবন, নাবিক জীবনের প্রতি আকৃষ্ট হয়। গ্রেটলি ইন্টারেস্টেড ইন দ্য সি লাইফ and always imagines himself, সে সবসময় নিজেকে কল্পনা করে an almighty hero, নিজেকে সে একজন শক্তিমান হিরো মনে করে। who does not fear dangers at all, যে মোটেও বিপদকে ভয় পায় না। no not fear, does not fear danger at all whatsoever, সে বিপদকে কখনোই ভয় পায় না। and can save other people। হিরোর সংজ্ঞা কি? হিরোর সংজ্ঞা এখানে একটা ট্র্যাডিশনাল ডেফিনেশন দেয়া আছে। হিরোকে আপনাকে যদি এখন প্রশ্ন করি হিরোকে, আপনার সংজ্ঞাটা মোটামুটি এরকমই হবে যে হিরো ইজ সাচ এ পারসন হু ডাজ নট ফিয়ার ডেঞ্জার্স
whatsoever and can save other people who are in danger. এরা নির্ভীক হবে, কোনো কিছুতেই ভয় পাবে না এবং অন্যদেরকে সাহায্য করবে। এই তো হিরোর সংজ্ঞা। জিম গল্পের বই পড়তে পড়তে নিজেকে অনেক বড় হিরো মনে করে, মনে মনে সে বিশাল বড় হিরো। অ্যাজ এ ইয়াং ম্যান, আস্তে আস্তে সে বড় হচ্ছে, যৌবনে পদার্পণ করছে সে। যখন সে যুবক, হি ইজ এ ভেরি প্রমিসিং অ্যান্ড হ্যাজ এ ভেরি গুড ফিউচার। ট্রেনিং এ সে খুব ভালো করছে, আ ভেরি ট্যালেন্টেড, ভেরি এক্সপার্ট, স্কিলড সিম্যান, অনেক ভালো একজন দক্ষ একজন নাবিক সে, মানে টেকনিক্যাল দিক থেকে পারফেক্ট। জিম রাইজেস কুইকলি থ্রু দ্য র্যাঙ্ক, খুব তাড়াতাড়ি তার প্রমোশন হয়, অ্যান্ড হি বিকামস আ চিফ মেট সুন। এত ভালো করে যে অল্প সময়ের মধ্যে সে সেকেন্ড ইন কমান্ড, যে কোনো জাহাজে সে সেকেন্ড ইন কমান্ড হওয়ার যোগ্যতা রাখে। ক্যাপ্টেন হচ্ছে সবচেয়ে ওপরে হায়ারার্কিতে, ক্যাপ্টেনের নিচেই হচ্ছে চিফ মেট, সেকেন্ড ইন কমান্ড। মানে স্কিলের দিক থেকে, দক্ষতার দিক থেকে জিম ইজ আ পারফেক্ট পারসন। কিন্তু এই টেকনিক্যাল দক্ষতা থাকলেই কি একজন মানুষ সব দিক থেকে শ্রেষ্ঠ হতে পারে? শুধুমাত্র টেকনিক্যাল দিক থেকে স্কিল থাকলে হবে না, আপনার মধ্যে মানবীয় গুণাবলীও থাকতে হবে। কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে, হিরোর কিন্তু মানবীয় গুণাবলীটা জরুরি। জিমের মধ্যে আমরা টেকনিক্যাল স্কিল ভালোই দেখতে পাচ্ছি, কিন্তু মানবীয় গুণাবলী, হাউএভার, ইট ইজ জাস্ট এ ডে ড্রিম। সেই যে নিজেকে হিরো মনে করে, এটা হচ্ছে তার দিবা স্বপ্ন, দিনের কল্পনা। হি নেভার ফেসেস এনি রিয়েল ডেঞ্জার্স অ্যাকচুয়ালি ইন লাইফ। সে আসলে তার জীবনে ওইরকম ভাবে কখনো বিপদের মোকাবেলা করেনি, সত্যিকারের বিপদে সে কখনো পড়ে নাই, এই জন্য সে নিজেকে অনেক বড় হিরো মনে করে। when the chance comes finally, যখন তার হিরো হওয়ার সত্যি সুযোগ আসে, মানে কি, যখন সে সত্যি সত্যি বিপদে পড়ে, when he is really in danger, he makes a blunder, সে বড় সড় একটা ভুল করে বসে। একবার না, বারবার সে ভুল করে। জিম, সে যতবারই বিপদে পড়েছে, যখনই তার হিরো হওয়ার চান্স সামনে এসেছে, তখনই সে বড় বড় ভুল করেছে। এবং সে ভুলে শুধু একা সাফার করেনি, বহু মানুষকে সে সাফার করিয়েছে। জিমস ফার্স্ট ব্লান্ডার, জিমের প্রথম ভুলটা কি ছিল আমরা একটু দেখি। আপনারা কি দেখতে পাচ্ছেন স্লাইডটা? প্লিজ রেসপন্স। Yes, sir. যদি কোনো কারণে স্ক্রিন চলে যায়, আমাকে কিন্তু সাথে সাথে জানাতে হবে। আমার নেটে প্রবলেম থাকে, হ্যাঁ, জানাবেন সাথে সাথে। Okay, sir. থ্যাংক ইউ। জিমস ফার্স্ট ব্লান্ডার, জিম ওর জীবনের বড় ভুল, প্রথম বড় ভুলটা কি ছিল? প্রথম ভুল এই যে তার স্ট্রাগল ফর কারেজ, যখন নিজেকে সে কাপুরুষ হিসেবে খুঁজে পেল। জিমের ধারণা ছিল সে হচ্ছে বিরাট বড় বীর পুরুষ, ওর মধ্যে বিশাল সাহস, ও কোনো কিছুকেই ভয় পায় না। মানে গল্প পড়তে পড়তে ওর এমন এক কনফিডেন্স আসছে, এমন ওভার কনফিডেন্স ওর মধ্যে আসছে যে সে মনে করে, দূর, এসব কোনো বিষয় না, আমি সব পারি, কেউ কিচ্ছুতেই ভয় পাই না। সে নিজেকে নির্ভীক দাবি করছে, ব্রেভ দাবি করছে। কিন্তু যখন পাটনা জাহাজটা ডুবতে শুরু করলো, যখন জাহাজটা ডুবছে, জাহাজের মধ্যে 800 মানুষ, 800 মক্কা যাত্রী ঘুমাচ্ছে, এই 800 ঘুমন্ত মক্কা যাত্রীর জীবনকে সে অবহেলা করে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মানে প্রথম প্রথম যদিও সে বলল যে এই 800 যাত্রীর জীবনকে বিপন্ন করে আমি কোথাও যাব না, প্রথমে সে দাবি করলো, মানে তার মুখে মুখে সে নিজেকে নির্ভীক দাবি করছে। কিন্তু সবাই যখন ঝাঁপ দিল, তার সঙ্গী সাথী, তার ক্রু মেম্বার, ইভেন ক্যাপ্টেন, জিম কেমনে জানি সেও ঝাঁপ দিল। একটু আগে সে বললো সে ঝাঁপ দেবে না, সে পালাবে না, কিন্তু সে মুখে বললো ঠিকই, কিন্তু সে হিপোক্রেটের মতো ঠিকই কাজ করলো উল্টো। মানে কি, জিমের মধ্যে সাহসের যথেষ্ট অভাব আছে। জিম স্ট্রাগলস ফর কারেজ, সে সাহসের জন্য যুদ্ধ করে কিন্তু যুদ্ধে পরাজিত হয়। জিম কি করে? জিম অ্যাবান্ডন্স দ্য পাটনা উইথ দ্য রেস্ট অফ দ্য ক্রু অ্যাট এ ক্রিটিক্যাল মোমেন্ট। ঠিক আছে,
সেই বিপদের চূড়ান্ত মুহূর্তে জিমের ওর মনের জোর কতটুকু সেটা কিন্তু বের হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে একটু লোকেশন চেঞ্জ করি। হ্যালো, এখন কি ক্লিয়ার আছে? At the critical moment, দেখেন হাইলাইট করা আছে। জি স্যার, এখন ক্লিয়ার। থ্যাংক ইউ। At the critical moment, কখনো এরকম ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয় নাই। আমরা সাপোজ আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে রাস্তায় হইচই শুরু হলো, বড় কোনো একটা বোম ফাটার আপনি শব্দ পেলেন। তখন আপনি দেখবেন 100 মানুষ দৌড়াচ্ছে এবং তাদের সাথে সাথে আপনিও দৌড়াচ্ছেন। আপনি যে দৌড়াচ্ছেন এটা আপনার নিজেও জানেন না, আপনার বডি অটো হয়ে গেছে, অটো দৌড়াচ্ছে, একসাথে মানুষ দৌড়াচ্ছে, তাদের সাথে ভয় পেয়ে আপনিও দৌড়াচ্ছেন। এই যে কালেকটিভ ফিয়ার, এটা হচ্ছে আনকনসিয়াস, আমরা নিজেরাও জানি না কখন আমরা সেটাতে রিয়্যাক্ট করি। জিম সে কখনো এত বড় বিপদে পড়ে নাই। যখনই সে দেখছে ওরা সবাই জাম দিচ্ছে, জিম তার ভেতরে একটা আনকনসিয়াস ফিয়ার ওর মধ্যে জমেছে। জিম তো এত বেশি সাহসী না এবং সেরকম পরিস্থিতির মোকাবেলা কখনো করেনি। এই জন্য তার ন্যাচারাল ইম্পালস, ওরা সবাই ঝাঁপ দিচ্ছে, ভয়ের চোটে জিমও ঝাঁপ দিচ্ছে। মানে আমাদের জিম কিন্তু সে অসাধারণ কেউ না, খুব সাধারণ একজন, আপনার আমার মতো। আপনি আমি যেরকম পরিস্থিতি অনুযায়ী ভয় পেয়ে যাই, জিমও ভয় পেয়ে গেছে এবং তার ন্যাচারাল যে ইম্পালস, তার প্রাকৃতিক যে ঝোঁক, টেন্ডেন্সিতে সে লাভ দিয়েছে। আপনি আমি আমরাও বিপদে পড়লে প্রথমে আমাদের ইম্পালস থাকে পালাও, আপনি বাঁচলে বাপের নাম, অন্যরা বাঁচানো, আগে নিজে বাঁচি। এখানে জিম মুখে যতই বলুক, ওর ভেতরে সেই অ্যাটিচিউডটা আছে। মেবি ছোটবেলা থেকে সেইভাবেই বড় হয়েছে, আপনি বাঁচলে বাপের নাম। যদিও সে মুখে মুখে বলছে সে একজন হিরো, কিন্তু মনে মনে সে একজন হয়তো অতটা নির্ভীক, অতটা ব্রেভ সে না, তার মধ্যে কাওয়ার্ডিস আছে, কাপুরুষতা আছে। এবং সেই কাপুরুষতা এতটাই প্রবল যে অন্যদের সাথে জিমও ঝাঁপ দিচ্ছে। যদিও একটু আগে সে বলেছিল আমরা হিরোর কাছ থেকে কি আশা করি, মুভিতে হিরোরা দেখি যে হিরো একাই বহু মানুষের জীবন বাঁচাচ্ছে। জিমও ভেবেছিল, কল্পনা মানুষের জীবন বাঁচাবো, কিন্তু যখন দেখে ইট ইজ টু মাচ, তখন ও ন্যাচারালি, ও নিজেও জানে না কিভাবে সে পাটনা থেকে ঝাঁপ দিল। বিশাল বড় ভুল। সে সাহসের জন্য সংগ্রাম করলো কিন্তু হেরে গেল। স্ট্রাগল ফর মিনিং। এরপর এরপর সে ঝাঁপ দিল। এখন জিম বোঝার চেষ্টা করছে কেন আমি ঝাঁপ দিলাম। আমি তো একটু আগেই তো আমি দাবি করলাম যে আমি ঝাঁপ দেব না, আমি আমার নিজের দায়িত্ব নিজে পালন করবো, আমি কেন ঝাঁপ দিলাম? ওয়াই ডিড আই জাম্প, ওয়াই ডিড আই জাম্প? জিম বারবার নিজেকে জিজ্ঞেস করছে, বারবার জিম নিজেকে জিজ্ঞেস করছে, কোনো উত্তর পাচ্ছে না। মানে সে অর্থ বোঝার চেষ্টা করছে, সে স্ট্রাগল করছে মিনিং বোঝার জন্য। এই যে সে ঝাঁপ দিল, কেন ঝাঁপ দিল, হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড দ্য জাম্প? ডিউ টু দিস রং ডিসিশন, এই যে তার রং ডিসিশন, তার এই ভুল সিদ্ধান্তের কারণে, ডিউ টু দিস রং ডিসিশন দ্যাট জিম বিগিনস দ্য রাফ টর্চার সাইকোলজিক্যাল। এই যে সে ঝাঁপটা দিল, এই ঝাঁপের পর থেকে তার বিবেক তাকে দংশন করতে থাকে, তার মধ্যে সাইকোলজিক্যাল টর্চার শুরু হয়, ওর মধ্যে সাইকোলজিক্যাল টর্চার শুরু হয়। সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারে না। সে বারবার বলে আমি এত বড় কাপুরুষের কাজটা কিভাবে করলাম, 800 মানুষের জীবন আমি বিবেচনা না করে কাপুরুষের মতো ঝাঁপ আমি কিভাবে দিলাম। ছোটবেলা থেকে এত রূপকথার গল্প দেখলাম, কত বড় বড় হিরো, তারা নিজের জীবন বিপন্ন করে মানুষের জীবন বাঁচায়, আর আমি 800 মানুষের জীবন বিপন্ন রেখে আমি আমার দায়িত্ব অবহেলা, শুধুমাত্র মানবিক দায়িত্ব না, আমার ডিউটি অবহেলা করে আমি ঝাঁপ দিলাম কিভাবে? এটা বারবার জিম ভাবছে আর হচ্ছে গিল্ট ফিল করছে, ওর বিবেক ওকে দংশন করছে। জিমস ন্যাচারাল জাম্প মেক্স হিম ওফুলি টর্চার্ড এন্ড গিল্টি। ও বারবার গিল্টি ফিল করছে, বারবার গিল্টি ফিল করছে, নিজেকে সে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না। ওর ভেতরে ওর বিবেক ওকে টর্মেন্ট করছে, টর্চার করছে। ফ্রম দ্য বিগিনিং,
একদম শুরু থেকে জিম ক্যান রিয়েলাইজ, জিমের মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে, দ্য সিনস দ্যাট হি হ্যাজ মেড, সে যে কি পরিমাণ ভয়ঙ্কর এক পাপ করেছে, বিশাল পাপ। 800 মানুষের জীবন সে বিপন্ন করে পালিয়ে আসছে, একজন দুইজন তিনজন না, 800, 800 হি হ্যাজ মেড। সে কত বড় পাপ করেছে। and he begins his difficult process of self salvation, সে বলছে আমার এখন আত্মশুদ্ধি প্রয়োজন, বিশাল পাপ করেছি, এখন আমার শুদ্ধি দরকার, নইলে আমি, অন্যরা ক্ষমা করুক দূরের কথা, আমি তো নিজেই নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি কিভাবে বেঁচে থাকবো, এই আত্মসম্মানের হানি নিয়ে আমি কিভাবে বেঁচে থাকবো, আমি কিভাবে নিজেকে ক্ষমা করব, সেলফ আন্ডারস্ট্যান্ডিং আমার কিভাবে আসবে, আমার সেলফ সালভেশন, অ্যাটোনমেন্ট, রিডেমশন কিভাবে আসবে। সে বলছে যেভাবেই হোক, বাই এনি মিনস আই নিড রিডেমশন, আমার মুক্তি দরকার, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। সে প্রচন্ড কষ্টে পড়ে যায়। দ্য হোল and difficult process in which he realizes his sins, যেভাবে ওর মধ্যে নিজের পাপের সেন্সটা আসে, এই যে সে পাপ করেছে, অপরাধ করেছে, এই যে সেন্সটা ওর মধ্যে আসে, and he, এই যে সে নিজের পরিশুদ্ধি, সেলফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা বললাম, নির্বাণ, মুক্তি, তার মধ্যে আত্মশুদ্ধিটা কিভাবে আসবে, রিডেমশন কিভাবে আসবে, এটা যে প্রসেসটা, ভেরি ডিফিকাল্ট প্রসেস, এটা কিন্তু সহজ না, এটা কিন্তু খুবই কঠিন প্রসেস, প্রচন্ড যন্ত্রণা, মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। ইট ক্যান বি রিগার্ডেড অ্যাজ, ইট ক্যান বি, এটাকে আমরা বলতে পারি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট এম্বডিমেন্ট অফ দ্য সালভেশন মোটিভ ইন লর্ড জিম। এই যে সালভেশন মোটিভ, বারবার জিম বড় বড় অপরাধ করে এবং সে বারবার সালভেশন, মুক্তি চায়, সে বড় বড় পাপ করে এবং পাপ থেকে মুক্তি চায়, ক্ষমা চায়। কার কাছে ক্ষমা চায়? পারছে না। জিমের কথা হচ্ছে আমি কিভাবে ঝাঁপ দিলাম, আমি কেন ঝাঁপ দিলাম। সে ঘুমাতে পারে না, সে জেগেও থাকতে পারে না, ঘুমিয়েও থাকতে পারে না, একটা যন্ত্রণার মধ্য দিয়ে আছে। এই তো নরক। হেল তো আলাদা কোনো জায়গা না, হেল ইজ আ স্টেট অফ মাইন্ড। জিম নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না, সে কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না, সে পাগল হয়ে যাচ্ছে, অলমোস্ট ম্যাড। দিস ইজ আ ম্যাডেনিং, অ্যাগোনাইজিং প্রসেস। জিম, সে বুঝতে পারছে তার অপরাধটা কত বেশি। যে জিম নিজেকে এত বড় হিরো মনে করত, সেই জিম এত বড় ভুল কিভাবে করলো, এত জঘন্য অপরাধ সে কি করে করলো, সে কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। এখন এই যে স্ট্রাগল, ওর মধ্যে যন্ত্রণাটা হচ্ছে, এইটাই হচ্ছে স্ট্রাগল ফর মিনিং। সে আসলে অর্থ বোঝার চেষ্টা করছে যে কেন আমার এত কষ্ট হচ্ছে এবং আমি কেন এত বড় অপরাধটা করলাম। ও বারবার নিজেকে এই প্রশ্ন জিজ্ঞেস করছে, ও এই চক্রেই ঘুরপাক খাচ্ছে। এখন স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এখন ফার্স্ট লেভেলে ওর সালভেশনটা কিভাবে আসলো, কিভাবে পাচ্ছে, সে নিজেকে কিভাবে ক্ষমা করছে, এটা আমরা দেখি। এখানে হয়তো একটু দেখতে কষ্ট হবে আপনাদের, একটু কালারের প্রবলেম হয়ে গেছে, সরি ফর দ্যাট, বাট আই উইল হেল্প। স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এখন কথা হচ্ছে সে মুক্তি কিভাবে পাবে, সে নিজেকে কিভাবে ক্ষমা করবে, রিডেমশন কিভাবে আসবে। জিমের এই ফার্স্ট ব্লান্ডার, এত বড় একটা অপরাধ, এত বড় ভুল, এটা রিডেমশন কিভাবে আসবে, আত্মশুদ্ধি কিভাবে আসবে। নাম্বার ওয়ান, জিম নেভার কনসিডার্ড রানিং অ্যাওয়ে। জিমের কাছে সুযোগ ছিল পালিয়ে যাওয়ার, জিম হ্যাড দিস চান্স, ইভেন মার্লো ওকে একটা সুযোগও দিয়েছিল যে তুমি যদি এই কাঠগড়ায় দাঁড়াও তোমার জীবন শেষ, তোমার ভালো কিছু আসবে না, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, তুমি পালিয়ে যাও। মার্লো ওকে অফার করেছিল, টাকাও দিতে চেয়েছিল যে তুমি আমেরিকা চলে যাও। জিম নেভার কনসিডার্স রানিং অ্যাওয়ে, জিম যাবে না, জিম পালাবে না। জিমের কথা হচ্ছে আমি একবার কাপুরুষের মতো পাটনা থেকে ঝাঁপ দিয়েছি, আমি আর জীবনে কোনোদিন কাপুরুষের মতো পালাবো না, আমি নিজেই একাই কাঠগড়ায় দাঁড়াবো, আমি একাই শাস্তি নেব, আমার জীবন ধ্বংস হয়ে যায় যাক, কিন্তু আমি কাঠগড়ায় দাঁড়াবো, আমি আমার শাস্তি মাথা পেতে নেব। এই শাস্তি মাথা পেতে নেয়া, এটা হচ্ছে জিমের ধারণা। সে যদি নিজের শাস্তি নিজে মাথা পেতে নেয়, তবেই তার জীবনে সেলফ আন্ডারস্ট্যান্ডিং, সেলফ অ্যাটোনমেন্ট, রিডেমশন আসবে। ইট ইজ বিকজ অফ দ্য কন্ডেমনেশন অফ হিজ কনসিয়েন্স, এই যে তার বিবেক তাকে বারবার ধিক্কার দিচ্ছে
যে কি করলে, তুমি কি করলে, কি হিসেবে ঝাঁপ দিলে, কেন ঝাঁপ দিলে? It is because of the condemnation of his conscience that he decides to face the trial. He decides to face the trial bravely. He decides to face the trial bravely. সে বলছে, আমি একবার কাপুরুষের মতো পাটনা থেকে ঝাঁপ দিয়েছি, 800 মানুষের জীবন বিপন্ন করে আমি কাপুরুষের মতো পালিয়েছি। একবার আমি কাপুরুষের মতো পালিয়েছি, আমি আর জীবনে কখনো কাপুরুষের মতো পালাবো না। একবার আমি কাপুরুষের মতো পালিয়েছি, ওয়ান্স, দ্যাট ইজ মাই ফাইনাল ব্লান্ডার। আমি আর কোনোদিন কাপুরুষের মতো পালাবো না। আই উইল ফেস দ্য ট্রায়াল ব্রেভলি। অন্যরা সবাই পালিয়ে গেছে, যাক, আমি পালাবো না। আমার যা শাস্তি হয় হোক, আমার জীবন ধ্বংস হয়ে যায় হোক, কিন্তু আমি মুক্তি চাই। আমি আমার এই বিবেকের সেলফ আন্ডারস্ট্যান্ডিং আসছে, এটা করতেও কিন্তু সে স্ট্রাগল করছে। আমাদের জীবনেও তো আমাদের এগুলো ঘটে, তাই না? নিজের সাথে মিলাতে চেষ্টা করেন, তাহলে দেখবেন, ফিল করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে জিমের ফার্স্ট ব্লান্ডার ছিল, এবং ব্লান্ডারের বেইজে আমরা তার স্ট্রাগল ফর কারেজ, স্ট্রাগল ফর, প্রথমে সে যখন ঝাঁপ দিল, পাটনা থেকে ঝাঁপ দিল, জাহাজ থেকে ঝাঁপ দিল 800 মানুষের জীবন বিপন্ন করে, তখন সে তার সাহসের জন্য লড়াই করছে। তার ভিতরে সে সাহস খুঁজে পাচ্ছে না। সে হি স্ট্রাগলস ফর কারেজ, কিন্তু সে ব্যর্থ। সে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার পর হি স্ট্রাগলস ফর মিনিং। সে কেন ঝাঁপ দিল এটা সে চিন্তা করছে, যন্ত্রণা ভোগ করছে। এরপর স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং। সে তার নিজের ক্যারিয়ারকে ধ্বংস করে সে কাঠগড়ায় দাঁড়ালো। এই যে তার স্যাক্রিফাইস, এই যে তার জীবনের একটাই স্বপ্ন ছিল, এই স্বপ্নটাকে সে স্যাক্রিফাইস করে কাঠগড়ায় দাঁড়াচ্ছে। এটা হচ্ছে হিজ স্ট্রাগল ফর রিডেম্পশন, সালভেশন, অ্যাটনমেন্ট, সেলফ আন্ডারস্ট্যান্ডিং। পারবে, হয়তো তার ক্যারিয়ার শেষ, হয়তো তার জীবনের স্বপ্ন ধূলিসাৎ, কিন্তু সে নিজেকে ক্ষমা করতে পারবে যে যা আমি আমার অপরাধের শাস্তি পেয়েছি। এটাই হচ্ছে স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং। এখন আমরা চলে যাই জিমস সেকেন্ড ব্লান্ডার। জিমের দ্বিতীয় বড় ব্লান্ডার কি? প্রথম ব্লান্ডারটা ছিল পাটনা থেকে ঝাঁপ দেয়া। হোয়াট ইজ জিমস সেকেন্ড ব্লান্ডার? কখন সে ভুলটা করে? ভয়ঙ্কর ভুলটা কি? আমরা জানি ভুলটা হচ্ছে জেন্টলম্যান ব্রাউনকে ছেড়ে দেয়া। জেন্টলম্যান ব্রাউনকে সে যখন ছেড়ে দিচ্ছে, তখনই সে ভয়ঙ্কর বড় ভুলটা করছে। সে শুধু নিজের জীবন বিপন্ন করছে না, সে গ্রামের হাজার হাজার মানুষের জীবন বিপন্ন করছে। কারণ গ্রামের সবাই মিলে ব্রাউনকে আটক করেছিল, কোণঠাসা করেছিল। ব্রাউনের আক্ষেপ শুধুমাত্র জিমের প্রতি ছিল না, গ্রামবাসীর প্রতি ছিল, গ্রামের হাজার হাজার মানুষের প্রতি। গ্রামের হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয় যখন জিম ব্রাউনকে ছেড়ে দেয়। তাহলে আমরা এই ব্লান্ডারে স্ট্রাগল ফর কারেজটা দেখি। ইন পাটুসান জঙ্গলে জিম বিল্ডস হিজ ড্রিম। জিম তার জীবনটাকে গড়ার দ্বিতীয় সুযোগ পায়। আমরা বলেছি গত 2 লেকচারে যে এভরিওয়ান ডিজার্ভস এ সেকেন্ড চান্স। জিম অলসো ডিজার্ভস এ সেকেন্ড চান্স। যদিও জিম একজন নাইভ, হোপলেস রোমান্টিক, বাট স্টিল সবাই তার জীবনে একটা সেকেন্ড চান্স ডিজার্ভ করে। যদিও তার ক্যারিয়ার শেষ, তার স্বপ্ন ধূলিসাৎ, সে আর কোনোদিন জাহাজে চাকরি করতে পারবে না, সমুদ্রে জীবন কাটাতে পারবে না, বাট জিম বিল্ডস হিজ ড্রিম। কোথায়? পাটুসান জঙ্গলে, মালয়েশিয়ার পাটুসান জঙ্গলে বুগিস উপজাতির সাথে মিলে তার জীবনটাকে সে নতুন করে সাজায়। সেখানে গিয়ে তার সম্মান প্রতিপত্তি সব হয়। গ্রামের সবার কাছে সে হয়ে যায় টুয়ান, লর্ড জিম। সবাই তাকে সম্মান করে, সবাই তাকে সম্মান করে। অবশেষে জিম এতদিন যে কল্পনা করেছে সে হিরো হবে, সে অবশেষে হিরো হয়, বাট তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। কিভাবে? The local people regard Jim as a lord, and Jim achieves his original dream there. ওই পাটুসানের যারা আদিবাসী উপজাতি, তারা সম্মান করে, আদর করে জিমকে ডাকে হচ্ছে টুয়ান। টুয়ান মানে হচ্ছে লর্ড, এবং সবার অ্যাডোরেশন, সবার এত সম্মানের সে সত্যি সত্যি তার স্বপ্নটা এখানে সত্যি হয়, যদিও অল্প সময়ের জন্য,
কিন্তু তার স্বপ্ন সত্যি হয়, সে সত্যি সত্যি হিরো হয়ে ওঠে। এতদিন গল্প, ছোটবেলা থেকে যে গল্প পড়ে নিজেকে হিরো মনে করতো, অবশেষে হি বিকামস হিরো। জনগণ, শুধু তাই না, হি ফাইন্ডস হিজ লাভ, সে তার জীবনে জুয়েলের মতো একজন নারীকে খুঁজে পায়, and wins the respect of the local people. However, এইরকম একটা পজিশনে যখন যায়, ভালো করে খেয়াল করেন, এখনকার দিনে আপনারা অনেকেই সেলিব্রিটি হয়ে যান। সেলিব্রিটি হওয়াটা এখন লাখের ব্যাপার। আপনাদের সবারই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক অ্যাকাউন্ট হয়তো আছে, প্রায় সবার, সবার না, এতে অপমান বোধ করার কিছু নাই, থাকতেই পারে। এবং আপনারা যদি লাক ভালো থাকে, আপনারা হঠাৎ করে দিন রাত, দিনে রাতে, রাতারাতি আপনারা ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে যেতে পারেন। কিন্তু আপনি যখন সেলিব্রিটি হবেন, গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। কে বলেছিল, বলতে পারেন? কেউ কি বলতে পারেন কে বলেছিল? গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। এটা আমাদের আদরের, স্পাইডারম্যান মুভিতে শুনেছিলাম। ইয়েস ইয়েস, ওর আঙ্কেল বেন, ওর আঙ্কেল ওকে বলে যে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। আপনি রাতারাতি ভাইরাল হয়ে ফেমাস হয়ে গেলেন, তখন একই সাথে আপনার অনেকগুলো রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে। জিম অবশেষে সে হিরো হলো, গ্রামের সবাই ওকে হিরো বলছে, পাটুসানের সবাই ওকে হিরো বলছে। এখন জিমের রেসপন্সিবিলিটি বড়, গ্রামের সবার নিরাপত্তা দেখার দায়িত্ব কিন্তু জিমের। হাউএভার, জিম মেক্স হিজ সেকেন্ড রং ডুইং, সেকেন্ড বড় ভুল, দ্বিতীয় বড় ভয়ঙ্কর ভুল সে করে। কি সেই বড় ভুল? রিলিজিং দ্য লোকাল পিপলস এনিমি and resulting in many deaths of local people later. প্রথমবার সে যখন পাটনা থেকে ঝাঁপ দেয়, 800 মানুষ, তারা কিন্তু সবাই বেঁচে ছিল, কেউ কিন্তু মারা যায় নাই। কিন্তু দ্বিতীয়বারের যে ভুল, এটাতে শুধু জীবন বিপন্ন হয় তাই না, বহু মানুষ মারা যায় জিমের ভুলের কারণে। when you are a leader, you have to perform very very carefully. বহু মানুষের জীবন আপনার হাতে, বহু মানুষের জীবন জিমের। জিম was the local hero. Jim had his supreme responsibility to protect everyone's life. কিন্তু সে কি করলো? গাধার মতো জেন্টলম্যান ব্রাউনকে ছেড়ে দিল। কারণ আছে, একটু ক্লু দেই। এই জেন্টলম্যান ব্রাউন, সে হচ্ছে ইউরোপিয়ান, সে হচ্ছে খুব চালাক, ধুরন্ধর। সে জিমকে বোকা পেয়ে, বোকা শোকা পেয়ে দেখে তো, একে আমি এক ঘাটে কিনে আরেক ঘাটে বিক্রি করে, আবার কিনে আবার বিক্রি করবো, কিন্তু ও টেরই পাবে না। জিম হচ্ছে গাধা, গালিবল, একেবারে বোকা, নাইভ, ওরা আমি যা বলবো তাই বিশ্বাস করবে। তখন এই জেন্টলম্যান ব্রাউন ওর কথার চালে, চতুরতায় জিমের মাথা ব্রেইন ওয়াশ করে দেয়। প্রথমে জিমকে বলে, আরে জিম, তুমিও হোয়াইট আমিও হোয়াইট, তুমিও আমিও ইউরোপিয়ান, এদের এদের কাছে, এদের জন্য তুমি কি তোমার এই ইউরোপিয়ান ভাইকে এত কষ্ট দেবে? আরে আমি যদি পাইরেট হই, তুমিও তো পাইরেট, তাই না? তোমার আমার মধ্যে পার্থক্য কতটুকু? তারপরে লাস্ট মোমেন্টে জিমকে সে একটা থ্রেড দেয়, আচ্ছা জিম, তুমি ইউরোপ ছেড়ে এই পাটুসানে কি করো, কোন আকাম করে আসছো নাকি? তখন জেন্টলম্যান ব্রাউন ওকে একটা থ্রেড দেয়, তাহলে হ্যাঁ, আমি তো এক জিম, জিম নামে তো একজনকে আমি চিনি, জিম নামে একজন, তার নামে স্ক্যান্ডাল আছে। হম, তখন জিম ভয় পেয়ে যায়, জিম ভয় পেয়ে যায়। জিমের ধারণা, এই জেন্টলম্যান ব্রাউনকে যদি সে আটকায় রাখে, তাহলে ব্রাউন সবাইকে সব স্ক্যান্ডাল বলে দিবে, তখন আর সে আর হিরো থাকবে না, হিরোর পতন হবে। এটাও একটা কারণ, ছোট একটা কারণ, আরো কারণ আছে। সব কথার মূল কথা হচ্ছে, জিম, ওর মধ্যে যথেষ্ট উইজডম নাই টু বিকাম আ লিডার। একজন লিডার হতে হলে যথেষ্ট ঠান্ডা মাথায়, বিচক্ষণতার সাথে সবকিছু বিবেচনা করতে হয়। কিন্তু জিম হচ্ছে খুবই নাইফ, একেবারে হাবাগোবা, গালিবল। ওকে মানুষ যা বলে সে তাই বিশ্বাস করে, বিচার বুদ্ধি কম, বিচক্ষণতা কম।
বুগিস ট্রাইব, ওই উপজাতির যিনি নেতা ডোরামিন, ডোরামিন খুব ভালো করেই জানে যে এই ব্রাউন হচ্ছে শয়তান, ম্যানিফেস্টেশন অফ পিওর ইভিল। একে যদি ছেড়ে দেই এরা আমার ক্ষতি করবে, আমার গ্রামবাসীর ক্ষতি করবে, একে কোনোভাবেই ছাড়া যাবে না। কিন্তু জিম ওই যে ওকে ব্রেন ওয়াশ করে দিচ্ছে, জিম ওকে বলতেছে না 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 না, জেনারেল ব্রাউন কথা দিচ্ছে ও চলে যাবে, ও কারো ক্ষতি করবে না, হি প্রমিসড হি উইল নট হার্ম এনিওয়ান। আরে সে যদি কোনো কিছু করে আমি দায়ী থাকবো, মানে জিম বোকার মতো ডোরামিনের কাছে এসে বলে যে যদি ব্রাউন কারো ক্ষতি করে আমি আমার আমার জীবন দায়ী থাকবে, আমি আমি দায়ী রইলাম। ডোরামিনের নির্দেশ অমান্য করে জিম ছেড়ে দেয় ব্রাউনকে। জিম রিলিজেস দ্য লোকাল পিপলস এনিমি। এর ফলে কি হয়? রেজাল্টিং ইন মেনি ডেথস অফ লোকাল পিপল লেটার। প্রচুর মানুষ নিহত হয়। শুধুমাত্র হাজার হাজার গ্রামবাসীর জীবন বিপন্ন হয় তাই না, প্রচুর গ্রামবাসীর জীবন চলে যায়, তারা মারা যায়। এবং এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেইন ওয়ারিস, ডোরামিনের ছেলে, সেই যে ওই উপজাতির যে নেতার ছেলে মারা যায়। এই ডেইন ওয়ারিস শুধুমাত্র ডোরামিনের ছেলে ছিল না, এই ডেইন ওয়ারিস ছিল জিমের ওয়ান অফ ক্লোজ ফ্রেন্ডস, খুব ঘনিষ্ঠ বন্ধু, কাছের বন্ধু। জিম যখন দেখলো তার এই ভুল সিদ্ধান্তের জন্য প্রচুর গ্রামবাসী তাদের জীবন হারিয়েছে, প্রচুর গ্রামবাসী মারা গেছে এবং ডেইন ওয়ারিস সেও তার জীবন হারিয়েছে, তখন জিম আবার আক্ষেপ করতে শুরু করে যে আমি কেন ব্রাউনকে ছেড়ে দিলাম, আমি কেন ব্রাউনকে ছেড়ে দিলাম। ওই যে পাটনা থেকে ঝাঁপ দেওয়ার পর তার মধ্যে যেমন বিবেকের দংশন শুরু হয়েছিল যে আমি কেন ঝাঁপ দিলাম, কেন ঝাঁপ দিলাম, এখন জিমের মধ্যে আক্ষেপ হচ্ছে আমি কেন ছেড়ে দিলাম, আমি কেন ব্রাউনকে ছেড়ে দিলাম। চোর পালালে বুদ্ধি বাড়ে, ইউ ক্যানট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, যা হয়েছে তো হয়েছে। জিম সেটা নিয়ে আর থাকতে পারছে না। নাও জিম ইজ স্ট্রাগলিং ফর মিনিং, সে অর্থ বোঝার চেষ্টা করছে যে আমি কেন ছেড়ে দিলাম। এখন কাপুরুষ, এই স্ট্রাগল ফর কারেজ, সে কিন্তু কাপুরুষের মতো, যদিও অনেকে বলে এটাতে হিউম্যানিটি আছে, কিন্তু জিমের এখানে কাওয়ার্ডলি অ্যাক্ট, ইট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাক্ট টু রিলিজ জেন্টলম্যান ব্রাউনকে ছেড়ে দেয়, এটা তার কাপুরুষতা। জিমের মধ্যে ওই ভয় কাজ করছে যদি আমার স্ক্যান্ডালও বলে দেয় তাহলে তো আমার সব শেষ। মানে জিম কাপুরুষের মতো ছেড়ে দিল ব্রাউনকে। এখন সে আক্ষেপ করছে, সে নাও হি ইজ স্ট্রাগলিং ফর মিনিং। এখন সে বলছে যে আমি কি করব, এখন আমি কি করব। সে বারবার ওর বিবেককে দংশন করছে যে এত মানুষ আমার জন্য মারা গেল, ডেইন ওয়ারিস আমার প্রিয় বন্ধু আমার জন্য মারা গেল। এই আবার সে মনে করলো আমি তো সেই পাটনা থেকে ঝাঁপ দিছিলাম, সেই কাপুরুষের মতো আমি পাটনা থেকে ঝাঁপ দিছিলাম, এখন তো আমি কাপুরুষের মতো ছেড়ে দিলাম ব্রাউন। আবার ওর মাথার মধ্যে ওইটা চলে আসলো। এমনিতেই ওর মধ্যে বিবেকের দংশন শুরু হয়ে গেছে, তার মধ্যে আবার সেই পুরাতন কথা মনে পড়ছে। দ্য টু রং ডিসিশন, এই দুটো ব্লান্ডার মেক্স জিম ডেসপারেট। এখন জিম একদম ডেসপারেট হয়ে যায়। জিমের বলছে যে আমার যে করেই হোক আমার জানতে হবে, কি করতে হবে। এখন কথা হচ্ছে সে বোঝার চেষ্টা করছে এবং একই সাথে সে তার মধ্যে স্যালভেশন, সে এখন নিজেকে ক্ষমা করবে কিভাবে, হাউ ক্যান হি অ্যাচিভ সেলফ আন্ডারস্ট্যান্ডিং, ওর নিজের সাথে নিজের সেটেলমেন্ট কিভাবে হবে, অ্যাটনমেন্ট কোত্থেকে আসবে, রিডেমশন কোত্থেকে আসবে, সালভেশন কোত্থেকে আসবে। কোনো উপায় নাই, তার সামনে কোনো পথ নাই, কোনো পথ নাই। জিম দেখে ওর নিজেকে নিজে ক্ষমা করার কোনো পথ নাই, এত মানুষের জীবন চলে গেল, ডেইন ওয়ারিসের জীবন চলে গেল, এখন কি করবে। ফাইনালি জিম চুজেস ডেথ ফর হিজ ফাইনাল অ্যাটনমেন্ট। সে দেখছে আমার মুক্তি একমাত্র মৃত্যুতে, আমি আমার জীবনকে যদি বিসর্জন দেই, ইফ আই স্যাক্রিফাইস মাই লাইফ দেন ইট উড বি মাই অ্যাটনমেন্ট, আমি সবকিছুর ঊর্ধ্বে চলে যাব। মানে তার আর মাথা কাজ করছে না, জিম ইজ নট ইন রাইট মাইন্ড। জিম যখন এই ডিসিশন নিচ্ছে, জুয়েল ওকে বারবার করে বলছে, জুয়েল ওকে মনে করিয়ে দিচ্ছে, জুয়েল বলছে যে ইউ প্রমিসড মি দ্যাট ইউ উইল নেভার লিভ মি, নাও ইউ আর লিভিং মি। জুয়েলের বারবার রিকোয়েস্ট করছে জিমকে, জুয়েল ইজ রিকোয়েস্টিং জিম এগেইন এন্ড এগেইন, ইদার টু ফাইট অর টু ফ্লি, হয় তুমি নিজের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করো অথবা পালিয়ে যাই, চলো পালিয়ে যাই।
কিন্তু জিম বলছে যে না, আমার বিবেক আমাকে ক্ষমা করতে পারবে না, আমি আমাকে ক্ষমা করতে পারবো না, এই যন্ত্রণা নিয়ে আমি আর বাঁচতে পারবো না। সে বলছে আমার একটাই পথ, আই নিড টু চুজ মাই গ্লোরিয়াস ডেথ। আমাকে বীরের মতো, হিরোর মতো, আই নিড হিরোইক ডেথ, হিরোর মতো আমাকে মৃত্যুবরণ করতে হবে। ফ্রম ডিপ্রেভিটি টু রিবার্থ, যেহেতু এখন আর জিমের রিবার্থ, নতুন করে জন্ম নেওয়ার কোনো অপশন নাই, জিম এক্সপিরিয়েন্সেস দ্য ফেইলিয়ার অফ রেজিস্টিং টেম্পটেশন ইন পাটনা। এখন পাটনার কথাগুলো ওর বারবার আসছে। পাটনার ইস্যু কিন্তু সলভ হয়নি। এই যে পাটনা এসে বোকার মতো কাঠগড়ায় গিয়ে দাঁড়ালো, সে ভেবেছিল যে সেটেলমেন্ট হয়ে গেছে, কিন্তু সেটা আসলে সেটেলমেন্ট হয়নি, ওটা আবার তার মধ্যে চড়াও হয়েছে, মরার উপর খাড়ার ঘা। এমনিতে এই এতগুলো মানুষের জীবন, এমনিতে ডেইন ওয়ারিসের মৃত্যু, তার মধ্যে সেই পার্টনার ইনসিডেন্ট আবার আসছে। আমি তো কাপুরুষের মতো, আমি আমার নিজেকে হিরো বলি, বাট এগেইন এন্ড এগেইন ফর কারেজ এন্ড আই ফেইল, আই অ্যাক্ট লাইক এ কাওয়ার্ড, আই অলওয়েজ স্ট্রাগল ফর মিনিং বাট আই ফাইন্ড নাথিং, আই এম এ ফেইলিয়ার। জিমের মধ্যে এক্সট্রিম ফ্রাস্ট্রেশন কাজ করে, এতটাই ডিপ্রেসড হয়ে যায় জিম যে তার আর বেঁচে থাকার কোনো মানে সে খুঁজে পায় না। লাস্ট, স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং। এখন কথা হচ্ছে জিম কিভাবে মুক্তি পাবে। জিম নিডস রিডেমশন, অ্যাটনমেন্ট, জিম নিডস সালভেশন। কোথায় পাবে? আফটার দ্য মোরাল ডিজেনারেশন অ্যান্ড মোরাল ডিসকভারি, যখন জিম আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না, জিম would rather choose death in order to achieve his salvation. জিম সে তার জীবনটাকে উৎসর্গ করে দিল। ছেলের মৃত্যুর পর, আফটার দ্য ডেথ অফ ডেইন ওয়ারিস, ডোরামিন ওয়াজ নট ইন রাইট মাইন্ড, ও পাগলের মতো হয়ে গিয়েছিল। যখন জিম ডোরামিনের সামনে, ডোরামিন তখন জিমকে গুলি করে এবং সেই গুলিতে জিমের মৃত্যু হয়। জিম ইজ শট ডেড। এটাই ছিল জিমের অ্যাটেম্প্ট, এন্টারপ্রাইজ টু অ্যাচিভ সেলফ আন্ডারস্ট্যান্ডিং। জিম নিজেকে ক্ষমা করতে চেয়েছিল, জিম নিজেকে বুঝতে চেয়েছিল। বোঝার পর সে দেখলো তার আর বেঁচে থাকার কোনো উপায় নাই, সেলফ ডিগনিটি নিয়ে তার আর বেঁচে থাকার কোনো পথ নেই। সে আর কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না, অন্য কারো ক্ষমার প্রশ্ন এখানে আসছে না। জিম উইল নট বি এবল টু ফরগিভ হিমসেলফ। নিজেকে সে কোনোভাবেই ক্ষমা করতে পারবে না। আলটিমেটলি that was his last decision, to sacrifice his life, to meet death unflinchingly, to have a heroic death. কিন্তু এখন আমাদের প্রশ্ন, what was Jim's last blunder? আপনারা কি কেউ বলতে পারবেন জিমের জীবনের জিমস লাস্ট ব্লান্ডার? আসিফুর রহমান আছেন? মৃত্যুকে বেছে নেওয়া। থ্যাংক ইউ রিয়াদ, গুড। আসিফের আগেই রিয়াদ অ্যান্সার করে দিয়েছেন, ভেরি গুড। সে যখন মৃত্যুকে বেছে নিল, এইটা হচ্ছে একটা ভুল। এটা রিয়াদ আপনি কি একটু বলেন তো, আমাদের সাথে একটু শেয়ার করেন আপনার পার্সোনাল। Sir, may I explain it? হ্যাঁ, আচ্ছা আপনি বলবেন আগে, রিয়াদ যেহেতু আগে বলেছে ও বলুক, তারপর আপনি বলেন, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরেন। স্যার, সালভেশন বা নির্ভানা হ্যাঁ, অর্জন করার জন্য মৃত্যু কখনোই সর্বশ্রেষ্ঠ পথ হইতে পারে না। সে তার আগের ভুলগুলোকে রিডেমশন করার জন্য সে নতুন করে নতুন জীবন শুরু করতে পারতো, যেখানে তার টোটাল জীবনটা মানে আর নতুন কোনো ব্লান্ডার অ্যাড করতো না। ওকে, আপনি মোটামুটি সে রাইট আর পথে আছেন। গুড। মানে কোনো ভুল ডিসিশন আর নিত না। একটা ডিসিশন নেওয়ার আগে সে চিন্তা করতো, আগের গুলোর সাথে কম্পেয়ার করতো, এই যে এই কারণে আমার আগের ব্লান্ডার গুলো হয়েছিল, আমি আচ্ছা, আচ্ছা। এখন নেক্সট যে ডিসিশনটা নিচ্ছি সেটা কি আর একটা ব্লান্ডার হবে কিনা সেটা সে জাস্টিফাই করতো এবং তারপর সেভাবে সে আগাইতে থাকতো। সেক্ষেত্রে সুইসাইড বা ডেথ ইজ নট দি রিয়েল নির্ভানা। গুড, ভেরি গুড, কাছাকাছি আছেন। থ্যাংক ইউ রিয়াদ। আচ্ছা, এবার জেরিন বলেন তো, জেরিন। Sir, thank you.
I think, sir, that because he left his wife helpless and he Very is good. very helpless in a condition, Very he good. the worst blunder of his life. সে তার Okay. হিউম্যান রেসপন্সিবিলিটিটা পালন করতে পারলো না, অ্যাজ এ হাজবেন্ড, অ্যাজ এ ফাদার। সো দ্যাট ইজ হিজ ওয়ার্স্ট ব্লান্ডার, আই থিঙ্ক। Very good. এখানে সংকেত আছে, there is a indication that maybe Jewel was pregnant. মানে ওইভাবে ওই অবস্থায় রেখে, ওই অবস্থায় সে জুয়েলকে রেখে যখন এরকম একটা বোকার মতো ডিসিশন নিল, মানে দ্যাট ওয়াজ ইম্পালসিভ ডিসিশন ইন দ্য হিট অফ দ্য মোমেন্ট, দ্যাট ওয়াজ রং। আর কেউ কি বলবেন? আর কি কি বলতে চাচ্ছেন? একরাম কিছু বলবেন? না স্যার। মাহবুবা কিছু বলবেন? স্যার মূলত জিম ওর ব্লান্ডার গুলোর জন্যই তো ও মৃত্যুকে বেছে নিয়েছে, বাট আলটিমেটলি সেটাও একটা ব্লান্ডারে পরিণত হয়েছে। আচ্ছা, এখন পার্সোনালি আপনি মানে এই যে লাস্ট ব্লান্ডার, অলরেডি দুটা ব্লান্ডার আমি বললাম। প্রথম ব্লান্ডারটা ছিল জাম্পিং ফ্রম পাটনা, ignoring 800 people's life, that was a gross negligence of duty, দায়িত্বের চরম অবহেলা। পরে আবার সে যখন ব্রাউনকে ছেড়ে দিল তার স্ক্যান্ডাল ফাঁস হওয়ার ভয়ে, তখন এগেইন হি ইন রিস্ক থাউজেন্ডস অফ পিপলস লাইফ, এগেইন নেগলিজেন্স অফ ডিউটি, দায়িত্ব অবহেলা। লাস্টেও কিন্তু এই যে জেরিন যে কথা বললো যে ইট ওয়াজ এগেইন a gross negligence of duty, দায়িত্বের চরম অবহেলা। Husband, as a husband, maybe as a father, he was a failure. মানে এই যে সে ডিসিশনটা নিল বোকার মতো, মানে অন্ধের মতো, সে ইমোশনে অন্ধ হয়ে সে নিজের লাইফকে করার ডিসিশনটা নিল। এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামতটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। মূলত জিমের যে ডিসিশন গুলো ছিল, সে প্রত্যেকটা ডিসিশনই দেখা যাচ্ছে একদম অন দা মোমেন্ট, কোনো চিন্তা ভাবনা না করে সে নিয়েছে। এই জন্যই স্যার ওর যে ডিসিশন গুলো সবগুলো ব্যাকফায়ার করেছে আমার যা ধারণা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার খুব প্রিয় একটা কার্টুন, এখানে আমি আমার একটা কার্টুনের কথা উল্লেখ করি। আমার খুব প্রিয় একটা কার্টুন যেটা বিটিভিতে এক সময় খুব দিত, সামুরাই এক্স। আপনারা কি জানেন সামুরাই এক্স কার্টুনটা সম্পর্কে? জি স্যার, ইয়েস স্যার। আমার অনেক পছন্দ। হিমোরা কেনশিন খ্যানশি। হিমোরা। হিমোরা একবার এক ভিলেনকে পরাজিত করার পর, ভিলেনের সাঙ্গপাঙ্গ, মানে ভিলেনকে পরাজিত করার পর ভিলেনের যে সাঙ্গপাঙ্গরা থাকে, সাঙ্গপাঙ্গরা যখন কেনশির কাছে এসে যখন বলে যে কিল আস, উই ডু নট ওয়ান্ট টু লিভ এনিমোর, উই ডু নট ওয়ান্ট টু লিভ দিস ডিসগ্রেসফুল লাইফ, এরকম অপমানজনক জীবন যাপন করার চাইতে মরে যাওয়া অনেক ভালো, এইরকম লজ্জা নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। তখন কেনশন তাদেরকে বলে যে ইউ ফুল, ডাইং ইজ ইজি, ডাইং ইজ অ্যান ইজি চয়েস, মরে যাওয়া তো সহজ, ডাইং ইজ এ শর্টকাট, ডাইং ইজ এ চিটিং, if you choose death, if it is your conscious choice, that is cheating, you are cheating with life. Dying is easy, but living is tough. বেঁচে থাকাটাই কঠিন, মরে যাওয়াটা সহজ কিন্তু বেঁচে থাকাটাই কঠিন। কেনশন তখন ওদেরকে বলে যে আই এম লিভিং মাই লাইফ, মাই হোল লাইফ ইজ এ স্ট্রাগল, আই এম রিডিমিং মাই সেলফ, প্রতিটা দিন আই এম স্ট্রাগলিং উইথ মাই কনসিয়েন্স, and my life is far more difficult than my death. মরে যাওয়াটা সহজ। জিম যে মৃত্যু ডিসিশনটা নিল, that was a shortcut, that was cheating, সেটা চিট করা হলো। মরে যাওয়া সহজ, dying is easy, but living is far more difficult. তারপর ওই যে
আমাদের জোকার যে লাস্ট একটা মুভি করলো, হার্লি কুইনের সাথে যে একটা মুভি ছিল, ওটা কি ছিল? ওটা কি ওই সুইসাইড স্কোয়াড ছিল কিনা? সুইসাইড স্কোয়াড স্যার, সুইসাইড হ্যাঁ, স্কোয়াড। সুইসাইড স্কোয়াডে আমাদের যিনি জোকার ছিলেন, জোকারের একজন অভিনেতা, জোকার হার্লিকিনকে বলে কুড ইউ ডাই ফর মি? হার্লিকিন তখন সহজেই বলে ইয়েস। তখন জোকার বলে ডাইং ইজ ইজি, নো দ্যাট ইজ সো ইজি, কুড ইউ লিভ ফর মি? তুমি কি আমার জন্য বেঁচে থাকতে পারবে কিনা? কারোর জন্য মরে যাওয়া এটা সহজ, কিন্তু কারোর জন্য বেঁচে থাকা দ্যাট ইজ ডিফিকাল্ট। কারোর জন্য জীবন বিসর্জন করা সহজ, কিন্তু কারোর জন্য জীবনটাকে বেছে নেয়া, কারোর জন্য বেঁচে দ্যাট ইজ ডিফিকাল্ট। এখানে জিম যে কাজটা করছে দ্যাট ইজ চিটিং উইথ জুয়েল। জুয়েলের সাথে সে বিশ্বাসঘাতকতা করছে। এখানে জিম বারবার বলছে আই প্রমিসড টু ডোরামিন, আমি ডোরামিনের কাছে প্রমিস করেছিলাম, সেই প্রমিসের মূল্য আমি দিচ্ছি। আমি প্রমিস করেছিলাম, আই গেভ মাই ওয়ার্ড, আমি আমার কথা দিয়েছিলাম, আমি এক কথার মানুষ, আমি কথা রাখছি। তখন জুয়েল বলে হোয়াট অ্যাবাউট মাই প্রমিস? তোমার কাছে ডোরামিনের কাছে দেওয়া প্রমিসের মূল্যটাই বড় হলো। তুমি যে আমাকে প্রমিস করেছিলে, ইউ প্রমিসড মি ইউ উইল লিভ ফর মি, ইউ প্রমিসড মি ইউ উইল নেভার লিভ মি, নাও ইউ আর ব্রেকিং ইউর ওয়ার্ড। মানে জিম এই জায়গায় ওর মাথায় কাজ করছে না যে সে ডোরামিনকে বেশি গুরুত্ব দিচ্ছে জুয়েলের চাইতে। ডোরামিনের কাছে দেয়া প্রমিসের মূল্যটাই তার কাছে বেশি, জুয়েলের কাছে দেয়া প্রমিসের কোনো মূল্য সে দিচ্ছে না। তাহলে এখানে কি ওর মর্যাদা হানি হচ্ছে না? তখন ওর মাথায় এগুলো কাজ করছে না, কারণ জিম ওয়াজ নট স্ট্রং এনাফ। জিম অতটা স্ট্রং ছিল না, জিম ওয়াজ ভেরি উইক। এখানে কিন্তু আমরা জিমকে সমালোচনা করছি না, এখানে আমরা একটা ফ্যাক্ট ডিসকাস করার চেষ্টা করছি। কেন? কারণ জিম যে ভুলগুলো করছে, আপনাদের জীবনের প্রত্যেকেই এই ভুলগুলো আছে, আমার জীবনেও আছে, আমরা সবাই 100% একদম নির্দ্বিধায় বলতে পারি জিম যে ভুলগুলো করেছে, এই ভুলগুলো হচ্ছে আমাদের জীবনের ভুলগুলোরই একটা চরম প্রকাশ। জিমস মিস্টেক্স, জিমস ব্লান্ডার্স, দিজ আর metaphorical representation of our own mistakes. আপনি এখন আপনার জীবনে খেয়াল করেন, আপনার জীবনে এরকম অসংখ্য ভুল থাকার কথা, অসংখ্য ভুল আপনার জীবনে থাকার কথা। আপনি যদি সবচেয়ে পবিত্র মানুষ হয়ে থাকেন, সাপোজ আপনি যদি একজন সাদা মনের মানুষ হয়ে থাকেন, তবুও আপনার জীবনে এরকম ব্লান্ডার আছে, ছোট হোক বড় হোক ব্লান্ডার আছে। এবং সেই ব্লান্ডারের কারণ হচ্ছে আপনার দুর্বলতা, আপনার উইকনেস, আপনার কাপুরুষতা। কাপুরুষ শুধু পুরুষ হয় না, কাপুরুষ নারীরাও হয়। এটা জাস্ট ফর জোক। এখানে কাওয়ার্ডিস আমাদের জীবনে আমরা একটু স্টাডি করার চেষ্টা করব। কেন? কারণ জিমের সাথে তখন আমাদের একটা কানেকশন তৈরি হবে, উই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড জিম বেটার, এবং আমরা বলতে পারবো যে জিম ইজ ওয়ান অফ আস, জিম আমাদেরই লোক, জিম আমাদেরই কেউ একজন, জিম ইজ ওয়ান অফ আস। আমরাও আমাদের জীবনে কাপুরুষের মতো ভুল করি, we struggle for courage and we fail, তারপর আমরা আক্ষেপ করতে থাকি, আমরা অর্থ বোঝার চেষ্টা করি আমি কেন করলাম, তারপরে আমরা চাই যে মুক্তি চাই, নিজেকে নিজে ক্ষমা করতে চাই, সালভেশন চাই, রিডেমশন চাই, যে আত্মমর্যাদা হারিয়েছি সেই আত্মমর্যাদা ফেরত চাই, নিজেকে নিজে ক্ষমা করতে চাই, নিজের সাথে নিজের বোঝাপড়াটা ঠিক করতে চাই। তখন আমরা কোন একটা ডিসিশন নেই, কখনো সেই ডিসিশন ওয়াইজ হয়, কখনো কখনো আনওয়াইজ হয়। এখানে আমাদের জিম বেচারা হাবাগোবা, গালিবল, নাইভ, আফুন, জিমের বোকামির মূল্য কিন্তু অন্যরা দিচ্ছে। জিমস ফার্স্ট ব্লান্ডার, এই ব্লান্ডারের জন্য রিস্কে পড়ে গিয়েছিল 800 পিলগ্রিমস। জিমের সেকেন্ড ব্লান্ডার, many villagers lost their lives. Last blunder, Jim's
beloved wife, Jewel, maybe their unborn children, and Jim's loyal supporters. তাদের আর কারো পাটুসানে থাকার কোনো উপায় ছিল না। সারা জীবন ধরে এই জুয়েল এই পাটুসানে বড় হয়েছে, এখন সেই পাটুসান ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। তার দোষ কি? বিকজ জুয়েল ইজ জিমস ওয়াইফ। এই জায়গায় এসে আমরা কনরাডের বাবার কথা মনে করতে পারি। কনরাডের বাবার প্রতি কনরাডের একটা ক্ষোভ ছিল। কনরাডের বাবা, তার কাছে তার দেশ এতই বেশি গুরুত্বপূর্ণ ছিল যে সে দেশের জন্য, স্বদেশের জন্য সে লেখালেখি করেছে, এবং সেই বীরত্বের শাস্তি স্বরূপ তাকে সাইবেরিয়াতে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এক্সাইল। কনরাড মেবি এই জায়গায় ওর বাবার প্রতি একটা ক্ষোভ অ্যাপ্লাই করেছে আর কি, যে জিম যে অপরাধটা করলো, এই অপরাধটাকে আমরা কনরাডের বাবার মধ্যে দেখতে পাই কিনা। কনরাড দেশের পক্ষে উনি কথা বলেছেন, ফ্যামিলির কথা উনি অতটা বেশি, মেবি ফ্যামিলি কামস ইন সেকেন্ডারি। কিন্তু এখানে প্রশ্ন, কোনটা বড়? দেশের জন্য কাজ করা বড় নাকি আগে পরিবারের জন্য কাজ করা বড়? কোনটা? ইফ ইউ স্যাক্রিফাইস ইউর ফ্যামিলি ফর ইউর কান্ট্রি, ইজ ইট এ ওয়াইজ ডিসিশন? একটা দেশ মানে হচ্ছে অনেকগুলো পরিবার। আপনি যদি নিজের পরিবারকেই সাবধানে আগলে রাখতে না পারেন, আপনি দেশ কিভাবে আগলে রাখবেন? মেবি দ্যাট ওয়াজ, আপনার ইন্টেনশন হয়তো ভালো ছিল, কিন্তু আপনার প্রসিডিউরে হয়তো ভুল ছিল। ওয়াই? বিকজ ইউ আর নট ওয়াইজ এনাফ। আপনি যথেষ্ট চিন্তা ভাবনা করে বিচক্ষণতার সাথে এগোতে পারেননি। মেবি দ্যাট ওয়াজ, এটা আমাদের অনেকেরই পার্সোনাল কমেন্ট থাকবে, আমাদের সবাই তো এগ্রিমেন্টে আসবে না, এক একজনের মন্তব্য এক এক রকম। আলটিমেটলি এই বিষয়ে আপনাদের মন্তব্য আশা করব, ঠিক আছে? আপনারা আমরা একটু ডিসকাশন করব। ডিসকাশন করার আগে আজকে আমরা যে টপিকটা পড়লাম, এই টপিকটা একটা রিসার্চ আর্টিকেল থেকে বেস করে তৈরি করা। এটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে। আপনারা গুগল ক্লাসরুমে যদি যান, যারা যেতে পারছেন, গুগল ক্লাসরুমে যারা যেতে পারছেন তারা আশা করি জানেন। আর্টিকেলটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। আপনাদের সামনে এখন ভিজিবল হওয়ার কথা আর্টিকেল। আপনারা কি দেখতে পাচ্ছেন? Yes, sir. আচ্ছা, এই স্লাইডটা তো আপনাদের গাইডলাইন হিসেবে কাজ করবে, এখানে তো মূল কথাগুলো আছে। আপনারা এই আর্টিকেলটা থেকে পুরোপুরি মানে স্টাডিটা পাবেন। এই আর্টিকেলের টাইটেল দেখতে পাচ্ছেন, অ্যান অ্যানালিসিস অফ লর্ড জিম from the perspective of salvation motive. এই যে salvation, thirst for salvation, desire for redemption, এটা এই রিসার্চ আর্টিকেলটা লিখেছেন সং জং উই, বিনজু ইউনিভার্সিটি, বিনজু প্রভিন্স, চায়না। মোটামুটি ভালো। এই আর্টিকেলটা যদি আপনারা পড়েন মন দিয়ে, তাহলে আপনার মোটামুটি সব পড়া হয়ে যাবে। আমরা গত 2 ক্লাসে যা যা আলোচনা করছি তার সবই আপনারা এই আর্টিকেলে পাবেন। মানে আপনারা যদি এই একটা আর্টিকেল পড়েন, তাহলে মনে করেন আপনার 70% পড়া হয়ে যাবে। আমাদের এই সিলেবাসের 70% আপনারা পেয়ে যাবেন। শুরু থেকে মানে একদম ইন্ট্রোডাকশন থেকে পড়বেন, খুবই সহজ ভাষায়, একেবারে সহজ ভাবে লেখা এবং খুব পারফেক্ট ওয়েতে। এখানে ভুল খুব বেশি নাই। প্রথমে জিমস 2 wrongdoings পাবেন, এখানে ব্যাখ্যা করা আছে। জিমস ফেইলিয়ার অফ রেসিস্টিং টেম্পটেশন, এটা আছে।
তারপর অ্যাটোনমেন্ট ইন লর্ড জিম, এই যে সালভেশন, রিডেম্পশন, সেলফ আন্ডারস্ট্যান্ডিং, সেলফ সেটেলমেন্ট, এই বিষয়টা এখানে বর্ণনা আছে। জিমস মোরাল ডিলেমা, এটা এখানে পাবেন। জিমস মোরাল ডিসকভারি, তারপর জিমস ডেথ ফর ইটার্নাল লাইফ, জিমস ডেথ ফর ইটার্নাল লাইফ। এখানে আপনারা শেষে, মানে খুব বেশি বড় না, 5 পেজের, 5 পেজেস, আপনারা যদি মন দিয়ে পড়েন তাহলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হবে আপনাদেরকে। বাট এটা আপনাদেরকে পার্সোনালি বেশ মন দিয়ে, খুব গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। ম্যান এন্ড সুপারম্যানেও কিন্তু আপনাদেরকে এরকম একটা আর্টিকেল দেওয়া হয়েছিল, বলেছিল যে আপনারা যদি এই আর্টিকেলটা পড়েন তাহলে আপনাদের কিন্তু মোটামুটি 70%, 75% সিলেবাস কভার হয়ে যাবে। ওটা ছিল ডক্টর আশা রায়ের আর্টিকেল। আর ম্যান এন্ড লর্ড জিমের জন্য আপনারা পড়তে পারেন সং জং উইয়ের এই আর্টিকেলটা। আপনারা এখানে মন দিয়ে পড়লে আপনারা মোটামুটি এই আর্টিকেলটা থেকে আপনারা সব রকমের কোয়েশ্চেন যাই হোক না কেন, প্রশ্ন যাই হোক না কেন, প্রায় 75% কন্টেন্ট আপনারা এখান থেকে পাবেন। বাকি 25 হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি। কোয়েশ্চেন গুলো আপনার এমন হবে যে আপনার 75% কন্টেন্ট আপনার এখান থেকেই পাবেন। তারপর সেটাকে রিপ্রেজেন্ট করার ব্যাপার আছে, কম্পোজ করার ব্যাপার আছে, আপনার একটা ইউনিক ক্রিয়েটিভিটির ব্যাপার আছে। বাট আপনারা যদি এই আর্টিকেলটা মন দিয়ে পড়েন তাহলে আপনি আমাদের মিডের জন্য এবং অন্য সব বিষয়ে সব রকমের কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা এখান থেকেই পাবেন। এটা তাহলে আপনারা মন দিয়ে পড়বেন, এটা অ্যাভেলেবল থাকবে। An analysis of Lord Jim from the perspective of salvation motives. Sir, I have a question. হ্যাঁ, প্লিজ বলেন। How do you characterize Lord Jim as a person or as a character? হ্যাঁ, আপনি একটু আবার বলেন কাইন্ডলি। Sir, how do you characterize Lord Jim as a character of this novel or as a human being? আচ্ছা, Sir, your own perspective. আমার ওন পার্সপেক্টিভ। আচ্ছা, Yes, sir. এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা দেয়া এত সহজ না। আপনাদেরকে ক্লাসের শুরুতে, মানে গত ক্লাসে বললাম না যে জিম ক্যারেক্টারটা কিন্তু আমরা এখানে পুরোপুরি দেখতে পাচ্ছি না। উই ফেইল টু লুক অ্যাট দ্য ট্রু কারেক্ট ডিটেইলড পিকচার অফ জিম। জিম কেমন মানুষ সেটার পুরোপুরি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি না। উই ফেইল টু লুক অ্যাট জিম ফ্রম এ ক্লিয়ার পার্সপেক্টিভ। এক একজন ক্যারেক্টার তার মতো করে আমাকে তার বর্ণনা দিচ্ছে, এক একজন এক এক রকম করে। আমরা সেখান থেকে একটা অস্পষ্ট ধারণা নিচ্ছি, বাট তার যে অ্যাকশন, আমরা কিন্তু জিমের ক্যারেক্টার কিন্তু জানি না। ভালো করে খেয়াল করেন, জিমের ক্যারেক্টার সম্পর্কে কিন্তু আমরা পুরোপুরি জানি না। জিমের মনে কি ছিল আমরা কিন্তু সব জানি না। আমরা ফোকাস করছি তার রং ডুইং, তার ব্লান্ডার, তার অ্যাকশনে। ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইজ ইন ইউর ক্যারেক্টার, বাট ইউর অ্যাকশন উইল সে এভরিথিং। আমরা ওর অ্যাকশন থেকে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লর্ড জিম খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু সে নিজেকে অসাধারণ মনে করেছিল। জিম, ওর যে সিম্পলিসিটি, ওর যে জেনারেল স্ট্যাচার, ও যে একটা সাধারণ মানুষ, এটাকে জিম মেনে নিতে পারে নাই। জিম ফেইলড টু অ্যাকনলেজ হিমসেলফ অ্যাজ an ordinary common man. Jim has his over ambition of becoming a hero. It is somehow unrealistic. ওর বেশ কিছু আনরিয়েলিস্টিক ডিজায়ার ছিল এবং এই জন্য সে অনেক জায়গায় অনেক ভুল করে বসে। এটা জিমের প্রতি আমার জিমের প্রতি সিম্প্যাথি কাজ করে পার্সোনালি। এই কিন্তু জিমের ক্যারেক্টার সম্পর্কে আমি খুব বেশি জানি না, কারণ কনরাড নিজেই জানে না। আপনারা যদি ওই টেক্সটের শুরুতে, নভেলের শুরুতে কনরাডের একটা চিঠি আছে দর্শকের প্রতি, মানে মুখবন্ধ যেটা থাকে, প্রিফেস, এই প্রিফেসে উনি লিখেছেন যে কনরাড নিজেও জানেন না জিম কেমন।
জিম তার ক্যারেক্টার সম্পর্কে আমরা ঝাপসা ঝাপসা ছায়া ছায়া বর্ণনা পাই, বাট আলটিমেটলি ওর যে অ্যাকশন, এবং অ্যাকশন থেকে আমরা ওর পার্সোনালিটি সম্পর্কে যে আইডিয়াগুলো সারমাইজ করি, অ্যাজিউম করি, ধরে নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বেচারা was over ambitious and he had some unrealistic expectation from himself. রূপকথার গল্প এবং বাস্তবতা এক না, এটা সে বুঝতে পারেনি। ইভেন মৃত্যুর আগ পর্যন্ত সে বুঝতে পারে নাই। জিম ওয়াজ লিভিং এ লাইফ অফ ডিলিউশন। সে একটা ভ্রমে ভরা জীবন পার করে দিয়েছে। বাস্তবতার যে ছবিটা তার কাছে পরিষ্কার ছিল না, বাস্তব জীবনটা সম্পর্কে সে অবগত ছিল না। জিম লিভড আ ডিলিউশনাল লাইফ। এটা হচ্ছে আমার পার্সোনাল। এখন আপনাদের প্রশ্নগুলো, আপনাদের কথাগুলো আমরা শুনতে চাচ্ছি। সবার সাথে কথা বলবো। সবাই কিছু না কিছু বলার চেষ্টা করবেন, যতটুকু পারবেন বলার চেষ্টা করবেন, যতটুকু পারেন। উম্মে হাবিবা আছেন? জি স্যার। জিম ক্যারেক্টারকে কি আপনার ভালো লাগছে? না স্যার, ওনার ক্যারেক্টার খুব কনফিউজিং। পজিটিভলি দেখবো না নেগেটিভলি দেখবো? আপনার ব্যক্তিগত জীবনে কি জিমের মতো কারোর সাথে আপনার দেখা হয়েছে কখনো? জিমের মতো? স্যার আমার নিজেকেই ওনার মতো মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। সুবর্ণা অধিকারী আছেন? সুবর্ণা অধিকারী? Yes, sir. সুবর্ণা? Yes, sir. আপনি জিম সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি? স্যার আমারও সেম মনে হয়, মানে মাঝে মধ্যে ওর জন্য সিম্পেথি ফিল হয়, আবার মাঝে মধ্যে মনে হয় একটু মানে নেগেটিভ একটা আসে। আচ্ছা, সাপোজ জিম আপনার ভাই, সুবর্ণা আপনি ধরেন জিম আপনার ভাই, আপনার ভাইয়ের মধ্যে আপনি জিমকে খুঁজে পাচ্ছেন, তখন আপনি আপনার ভাইকে কিভাবে অ্যাডভাইস করবেন? অ্যাকচুয়ালি ও একটু সেলফিশ ছিল, ওকে অ্যাডভাইস করতাম যেন মানুষের হেল্প করে, তারপরে ও একটু ওভার থিঙ্কিং করতো। আচ্ছা আচ্ছা, এটাও অ্যাডভাইস করতাম যেন এরকম না করে। জিমের মতো যদি কেউ আপনার ফ্যামিলিতে থাকে তখন এটা একটা প্যারা না? অবশ্যই অনেক প্যারা স্যার, কারণ এরা নিজেরাও সাফার করবে, তার থেকে বেশি অন্যদেরকে সাফার করাবে বেশি। হ্যাঁ। ওকে, ইয়েস স্যার। নীলিমা, সাইদা সুলতানা নীলিমা আছেন? ইয়েস স্যার। আচ্ছা, আপনার ওর যে ভুলগুলো সম্পর্কে আপনার সংক্ষেপে যদি আপনার মতামতটা দিতেন। স্যার আমার মনে হয় ও একটা মানে আইডিয়াল ওয়ার্ল্ডে বাস করতো, যে হিরো মানে যে এরকমই হইতে হবে, হিরোর মানে যে তার শুধু এটাই করতে হবে এরকম না। মানে আমার হিরোইক ক্যারেক্টার যদি প্লে করতে হয়, আমি আমার রিয়ালিটির মধ্যে থেকেও করতে পারি, যেইটা আমার পক্ষে পসিবল না সেটা করতে যাওয়াটা আসলে হিরোইক ক্যারেক্টারের মধ্যে পড়ে না আমার মতে। আর আরেকটা বিষয় হলো যে ও অনেকটাই রিয়ালিটি থেকে পালায়ে বেড়াইছে, মানে যখন ও বুঝছে যে ওর নিজে অ্যাকচুয়ালি হিরো না বা হিরোর মতো ওর মধ্যে ক্যারেক্টারিস্টিক নাই, তখন ওকে একসেপ্ট করে নেওয়া উচিত ছিল যে ও অ্যাকচুয়ালি হিরো হওয়ার জন্য যোগ্য না, বাট সেটা সে করেনি। এরপর আমার কাছে মনে হয় যে আমি একবার ভুল করছি তার মানে আমার ওখানেই যে লাইফ এন্ড ওই সেটা না, আমাকে ওই ভুলটা থেকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিয়ে নেক্সট টাইম যেন আমি ওই ভুলটা না করি, আর আমার জন্য আমার ভুলের জন্য যেন অন্য কেউ সাফার না করে, সেটা আমাকে সবসময় মাথায় চিন্তা রাখতে হবে। কারণ ভুলটা একান্ত আমার জন্য তো অন্য কেউ সাফার করবে, এটা তার প্রাপ্য না, তাই না? তো হ্যাঁ, আমার মনে হয় যে ওর পুরো মানে প্রত্যেকটা স্টেপে, প্রথমে যখন ও মানে যারা হজ করতে যাচ্ছিল তাদের রেখে পালিয়ে গেল, ওইটা তোর প্রথম ভুল, ও তো ভুল করে ফেলছে। সো ওখান থেকে ওর শিক্ষা নেওয়া উচিত ছিল যে আমার সবসময় ডিসিশন এমন হওয়া উচিত যে আমি যেহেতু কোন একটা ক্ষমতা রাখতেছি এখানে, ও যেখানে ওর হাতেই নাবিক, ও যেহেতু নাবিক, ওর হাতে সবার জীবন, তো যেখানে আমি অন্য কারো মানে লাইফের হ্যান্ডেলটাও আমার হাতে, সো আমাকে সেটা সেভাবেই কন্ট্রোল করতে হবে।
এটা শুধু এই ক্ষেত্রে করে নাই, এরপরে আচ্ছা যখন আচ্ছা, একটু একটু এখানে একটু রাখেন। এই যে ও যে এই এই পাপের পরিশুদ্ধির জন্য যে সে কাঠগড়ায় দাঁড়ালো, আপনার কি মনে হয় এতে ওর পরিশুদ্ধ হয়েছে? নো স্যার, এটা পরিশুদ্ধ না হলে তো আর ও লাস্টে এই জিনিসটা নিয়ে সাফার করতো না, বা এইটা ওর মাথায় বারবার আসতো না। ও যদি পরিশুদ্ধি অ্যাকচুয়ালি করতো তাহলে তো ওইটা ওখানেই সমাপ্ত হয়ে যেত। অন্যভাবে চেঞ্জ করতে পারবেন? মানে সাপোজ এই ডিসিশনটা আমি বললাম যে এই ডিসিশনটা আপনি চেঞ্জ করতে পারবেন, এটুকু যদি আপনি এডিট করতে পারেন, কিভাবে এডিট করবেন? স্যার মানে যদি ওই সিচুয়েশনে হয় তাহলে প্রথমত ও মানে আমি কি মানে জাহাজের থেকেই বলবো, জাহাজের থেকে না তো না না প্রথমে ওর না না না, সে ওই অলরেডি ভুল করে কাঠগড়ে। ফেলছে। অলরেডি সে ভুল করে ফেলছে তারপর থেকে। ও তাহলে স্যার ওর প্রথমত মানে একচুয়ালি যেহেতু ও ভুল করে ফেলছে, মানে এখানে কোর্টে গিয়ে যে ওর একসেপ্ট করলে এটা ভুলটা ঠিক হয়ে যাবে বা এটা যে ঠিক সংশোধন হবে সেই রকম তো কিছু না। তো হ্যাঁ এখানে যে আবার যে ও নিজের ভুলটা একসেপ্ট করে কোনো মহৎ কিছু করতেছে এরকম তো কিছু না। তো ওর হ্যাঁ উচিত ছিল যে ওইখান থেকে শিক্ষা নেওয়া, শিক্ষা নিয়ে নেক্সট টাইম এটা না করা। আর আর ও যে নিজের ড্রিমটাকে স্যাক্রিফাইস করছে, এটা স্যাক্রিফাইস করে কিন্তু ও খুব ভালো কিছু করছে বা ভালো ছিল এরকম কিছু ছিল না। কারণ আচ্ছা ওর মধ্যে যে ওইটার রিগ্রেটনেস এটা কিন্তু সবসময় থেকে গেছে। আচ্ছা, তো ভেরি আমার গুড। মনে হচ্ছে যে হ্যাঁ, আমার মনে হচ্ছে যে ওকে ওভাবে এই জিনিসটা ট্যাকেল না দিয়ে ওর একচুয়ালি ও অন্যভাবে হ্যান্ডেল করতে পারতো ওকে এই ওকে জিনিসটা। হ্যাঁ ওকে নীলিমা, থ্যাংক ইউ। এবার সজল বলেন, সজল শাহ আছেন? সজল? স্যার আমার একটা ক্লাস শুরু হয়ে গিয়েছে হ্যাঁ, ভিক্টোরিয়ানের, ক্যান আই গো? এত তাড়াতাড়ি? একটা থেকে তো ক্লাস। আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা থ্যাংক ইউ স্যার। সজল আছেন? জি স্যার। আচ্ছা, সাপোজ আপনাকে স্বাধীনতা দেয়া হলো যে আপনি নভেলের লাস্ট পার্টটা আপনি এডিট করতে পারবেন, একটু কাহিনীটা চেঞ্জ করতে পারবেন, আপনি কিভাবে কাহিনীটা চেঞ্জ করতেন? স্যার আমার নেটওয়ার্কের সমস্যা ছিল, তো আমি লাস্ট পার্ট শুনতে পাই না। ও আচ্ছা, তাহলে আপনি করেন, স্টার্ট করে দেন লেকচার। অলরেডি আমরা এটা থার্ড লেকচার, তো এটার উপরে আপনি শুরু করে দেন। নওরিন আছেন? জি স্যার। আচ্ছা, জিমের কোন কোন দুর্বলতা কি আপনি নিজের মধ্যে দেখতে পান? স্যার একটু আবার রিপিট করেন, আমি একটু শুনতে প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, বলছিলাম যে জিমের মধ্যে যে উইকনেস গুলো আছে, ওর মধ্যে যে দুর্বলতা গুলো আছে, এর মধ্যে কোন কোন দুর্বলতা কি আপনি নিজের মধ্যে খুঁজে পান? জি স্যার, যেমন হতে পারে আমরা তো স্যার জিনের মতো অনেক ভুল করে থাকি আমাদের লাইফে। হ্যাঁ জিন যখন ভাবতেছিল যে ও নিজেকে অনেক হিরো হিরো টাইপের মনে করতেছিল, বিকজ ও অনেক স্টোরি পড়ে ওর ওর মনের মধ্যে এটাই ভাবে যে হ্যাঁ আমি এরকম কিছু করতে পারি, আমার একটা ড্রিম হবে, আমি এরকম কিছু একটা করব। বাট যখন স্যার সিচুয়েশনটা হয় তখন স্যার ও জিনিসটা পারে না, ও ওই যাত্রীগুলোকে রেখেই ওইখান থেকে শিপ থেকে ঝাঁপ দেয়। তো স্যার আচ্ছা আমাদের মাঝে মধ্যে আমাদের সিচুয়েশন এরকম হয়ে যায় যে আমরা ভাবি একরকম যে হ্যাঁ আমরা এই জিনিসটা করতে পারবো, বলাটা যত ইজি আসলে স্যার করাটা ওরকম ইজি না, বাট সিচুয়েশনটা মানে স্ট্রাগলটা স্যার অনেক বেশি ডিফিকাল্ট সবার লাইফে। ওর লাস্ট ডিসিশনটা কি আপনি সাপোর্ট করেন? ও যখন ওর লাইফটাকে স্যাক্রিফাইস করলো, সরি স্যার, আবার একটু বললে ভালো হতো। জিমের যে লাস্ট ডিসিশন ছিল, হি স্যাক্রিফাইসড হিজ লাইফ, জি স্যার। এটা আপনি কি সাপোর্ট করেন? না স্যার, এটা আমি সাপোর্ট করি না আসলে স্যার। সুইসাইড জিনিসটাই তো স্যার সুইসাইড না, আসলে হি স্যাক্রিফাইসড, মানে ওর লাইফটাকে বাঁচানোর, নিজেকে বাঁচানোর আর কোনো চেষ্টা শেয়ার করে নাই। জি স্যার, ও নিজের লাইফটাকে স্যার বাঁচাইতে পারতো, ও যদি ঠিক সিদ্ধান্ত নিত আর স্যার স্ট্রাগলটা করতো, হয় না আচ্ছা যে ওকে ওকে ওকে, থ্যাংক ইউ স্ট্রাগল করেছে। থ্যাংক ইউ নরিন। স্যার আই এম সরি, আমার আসলে একটু প্রবলেম হচ্ছিল শুনতে, এই ওকে জন্য। ওকে ওকে, মুশাররত মুশতারি আছেন? মুশাররত মুশতারি? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, এই আমরা যে জুয়েলের সম্পর্কে বললাম, জিমের ওয়াইফ জুয়েল, এই জুয়েল জিমকে বলল হচ্ছে হিপোক্রিট, ইনফিডেল, সেলফিশ। লাস্ট মোমেন্টে বলেছিল যে জিম ইজ ইনফিডেল। ইনফিডেল মানে হচ্ছে বিশ্বাসঘাতক। জিম যে বিশ্বাসঘাতক, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি যদি বলি
যদি এখানে যদি নর্মাল একটা পার্সপেক্টিভে বলি, জি জুয়েল জিমের সাথে একটা ভালোবাসার সম্পর্ক ছিল এবং তাদের মধ্যে বিয়ে হয়, বাট হ্যাঁ যখন জিম একটা ভুল করে ফেলেছে এবং সে এরপরে বলতে গেলে পালিয়ে যেতে চাচ্ছে, কিন্তু হ্যাঁ সেখানে জুয়েল ওকে আটকাচ্ছে, কারণ হয়তো বা এমন হতে পারে যে হচ্ছে জুয়েলের সাথে জিমের এমন এমন কোন একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে যে কেউ কখনো কাউকে ছেড়ে যাবে না এবং যে কোনো ধরনের অবস্টাকেল আসুক তারা একসাথে সেটা পার করবে। কিন্তু এখন আচ্ছা জিম, যেটা স্যার আপনিও বলেছেন যে কারোর জন্য মরে যাওয়া সোজা কিন্তু কারোর জন্য বেঁচে থাকাটা কঠিন, তো এখানে হয়তো বা জুয়েল ওইভাবেই বলতেছে যে হচ্ছে যে তুমি আবার আমার জন্য বলেন, বেঁচে থাকতে পারো। স্যার একটু আবার বলবেন লাস্ট লাইনটা। স্যার আপনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে কারোর জন্য মরে যাওয়া সোজা কিন্তু কারোর জন্য বেঁচে থাকাটা কঠিন। তো হয়তো বা জিএল এটা থেকেই বলেছে যে তুমি আমার জন্য বেঁচে থাকতে পারলে না, তুমি নিজে বিশ্বাসঘাতকতা করে আমাকে রেখে তুমি পালিয়ে যাচ্ছ, তো এই জন্য হয়তো বা জুয়েল এই কথাটা বলেছে। আচ্ছা 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 ঠিক আছে, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আলিফা মজুমদার নিঝুম আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিম ক্যারেক্টারটাকে আপনার কেমন লাগলো আলটিমেটলি? স্যার ওর ক্যারেক্টারটা আমার কাছে মানে এরকম লাগছে যে মানে খুবই কনফিউশন, মানে সে লাইফে কখনো ডিসিশনটা যে নিবে সে সেটা নিতে পারে না, দ্বিধাদ্বন্দ্বে থাকে অলওয়েজ। তাকে কি আমরা হিরো বলতে পারি? স্যার না স্যার, কখনোই হিরো বলতে পারি না, কজ সে যদি হিরো হতো তাহলে নিজেকেও বাঁচিয়ে অন্যকেও বাঁচানোর চেষ্টা করতো, লাস্টে এরকম স্টেপ আচ্ছা নিত, আমার কাছে আচ্ছা মনে আচ্ছা, হয় থ্যাংক স্যার। ইউ, থ্যাংক ইউ। আফিফা নিগার আছেন? আফিফা নিগার, একরাম কিছু Yes, sir. বলবেন? একটু আফিফা দাঁড়ান, একরাম কিছু বলবেন? जी सर। হ্যাঁ বলেন প্লিজ। Sir, after listening all the points and all the perspective of everyone, actually I want to say that sir, we never know a person what he or she is going through. We ইয়েস never put ourselves on that particular person's shoes, so we ইয়েস can't judge, or I cannot judge him by his actions or what was he facing through. But what can I say that everybody in their personal life they feel pain, or they feel a lot of sufferings. They involve themselves in terms of indecisions, what to do, what not to do. So yeah, maybe he is not a heroic character, but in that situation your mind feels blank. But yeah, he could have been a little more mature, and could have taken some decisions that would have preferred him as a good character. But in that situation, sir, I think he is, you can say that, sir, he is সিচুয়েশনের শিকার স্যার বলতে পারেন যদি। হ্যাঁ হ্যাঁ, বাট পরেও সে ভিকটিম অফ ডিসিশন গুলো সিচুয়েশন। অনেকটা, ইয়েস স্যার, ভিকটিম অফ সিচুয়েশন সে, তারপরেও সে জিনিসগুলো আরো কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারতো। বাট স্যার আমাদের ভিতরে এই জিনিসটা সবার ভিতরেই আছে যে সিচুয়েশন থেকে আমরা পালাতে চাই। সো তার ভিতরেও সেই জিনিসটাই ছিল যে আমি সিচুয়েশন থেকে পালালে হয়তো আমি এই জিনিসটা ফেস করাটা আমার জন্য অনেকটা কঠিন হয়ে পড়বে। ইয়েস হ্যাঁ স্যার, সবার ক্ষেত্রেই স্যার এটা, ডেথটা স্যার সবার ক্ষেত্রে ইজি মনে হয় হ্যাঁ হ্যাঁ rather than living and solving the problems, but হ্যাঁ situation ম্যাটার করে স্যার, এইটুকু হ্যাঁ স্যার হ্যাঁ, বলবো। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড, ওয়েল পয়েন্ট, খুব চমৎকার, থ্যাংক ইউ। আফিফা আছেন? Yes, sir. সিচুয়েশন অনুযায়ী আমরা অনেক সময় বিহেভ করি, কিন্তু আমাদের লাইফেই তো অনেক মানুষ আছে যে যারা হচ্ছে সিচুয়েশনে পড়ে, অন্যরা হয়তো সিচুয়েশনে পড়ে কাপুরুষের মতো আচরণ করে, বা কেউ কেউ আছে তারা অন্যরকম আচরণ করে, অন্য 8-10 জন মানুষের চাইতে তারা একটু সাহসিকতার পরিচয় দেয়। আচ্ছা, জিম তার যে দ্বিতীয় ভুলটা যে করে যখন সে ব্রাউনকে ছেড়ে দেয়, এই এই যে সিচুয়েশন পড়ে সে ব্রাউনকে ছেড়ে দিল, আপনি যদি জিমের জায়গায় থাকতেন তাহলে কি করতেন?
স্যার অ্যাকচুয়ালি জিমের ক্যারেক্টার থেকে যেটা আমি বুঝলাম যে জিমের ক্যারেক্টার না অনেকটাই আমি আমার ভিতর দেখতে পারি যে খুব হুটহাট করে ডিসিশন নিয়ে নেওয়া, প্লাস জিমের যেটা মানে বড় ব্যাপার ছিল যে সে হচ্ছে অতিরিক্ত বই পড়ে পড়ে নিজেকে খুব হিরোইক একটা ক্যারেক্টার ভাবছে যে না আমি এরকম পারবো ওরকম পারবো। তো আমিও অনেক বেশি বই পড়ে নিজেকে খুব এরকম মানে ভাবতাম একটা টাইমে যে হ্যাঁ আমি এটা পারি, আমি সবকিছু করতে পারি প্রবাবলি। তো স্যার জিমের জায়গায় যদি আমি মানে এখন আর আমি যদি থাকতাম আমি অবশ্যই বলতাম যে না আমি গিভ আপ করতে চাই না, যে কারণ কিছু ব্যাপার যেরকম ওই যে জিমকে যে বলতেছিল যে তুমি কি পাস্টে কোনো ভুল করছো কিনা, তুমি কি সেই জিম কিনা, ওকে উইক করে ফেলার চেষ্টা করতেছিল, ওকে ওর উইকনেসটা দেখায় ওকে উইক শো করতেছিল যে তুমি আচ্ছা তো এরকম দেখাইছো বাট করো নাই। তো আসলে মানুষ এরকম করে নিজেদেরকে ছোট নিজেদেরকে বড় করার জন্য আরেকজনকে অনেকেই ছোট করে নিচু দেখায়, বাট সেটা আসলে মাথায় নেওয়াটা ঠিক না বা নিজের উপর নিয়ে নেওয়া ঠিক না। আমি একটা ভুল করছি, ইটস ওকে, আমি ভুল করছি, বাট ওই আগের ভুলটার জন্য আমি আবারও একটা ভুল ডিসিশন নিব। আমি আমার ফেভারিট মানুষকে যে মানে আমার উপর ডিপেন্ডেন্ট বা আমি তাকে ভালোবাসি তাকে আমি তার কথা চিন্তা করব না, আমি শুধু যে আমাকে পিঞ্চ করতেছে, যে আমাকে চাচ্ছেই যে আমি গিভ আপ করে দিই তার কথা শুনবো, এটা আসলে রাইট ডিসিশন না। তো ওকে আমি থাকলে আমি ঠিক পাঁচটা আছে ঠিক আছে আফিফা, থ্যাংক ইউ। সময় থাকলে আরো বলতে পারতেন। স্যার হ্যাঁ স্যার আসিফ, আসসালামু আপনাকে আলাইকুম বলতাম স্যার। আসিফ। জি স্যার জি হ্যাঁ স্যার জি স্যার হ্যাঁ আপনি কি বলেন, আপনার কথাটা বলেন আগে। স্যার মানে নামাজ পড়বো তো ওইটাই বলতাম আর কি। আমার তো আবার গোসল টোসল করতে হয়, একটু অনেক টাইম লাগে তো স্যার। এখন 1:30টার দিকে জামাত তো। আচ্ছা আপনার কি মনে হয় জিম কি অবসেসড, জিম কি অ্যাডিক্টেড টু হিরোইজম? স্যার সমস্যা হচ্ছে বিসমিল্লাহ, সমস্যা হচ্ছে স্যার দাই ইয়োরসেলফ। আসলে জিম কখনো নিজেকে জানতেই চেষ্টা করে নাই, সে কখনো নিজেকে বোঝেই নাই। এই একটা বিষয়ের সাথে হোল সিচুয়েশন সবকিছু রিলেটেড যদি আমরা দেখি। সো সে না যদি আমি নিজেকে বলছিলাম জিম কি অবসেসড, জিম কি ওই ওর যে হিরো হওয়া এটা কি নেশার মতো ওর কাছে? জি স্যার এটা স্যার বলা যায় স্যার, কারণ স্যার সে লাইক সে ট্রাই করছে স্যার এটা আসলে। এখন আসলে ভেতরের কথা তো বলতে পারি না স্যার, আসলে জিম কি চিন্তা করছে, রাইটার কি ইন্টেনশন নিয়ে কতটুকু ইন্টেনশনাল ছিল ব্যাপারগুলোতে। বাট হ্যাঁ অবসেস স্যার অবভিয়াসলি, নয়তো সে এত কিছু করতো না কিংবা বারবার একই কাজ করতো না। আচ্ছা আচ্ছা স্যার আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ প্লিজ বলেন। স্যার আমার মনে হয় যে অবভিয়াসলি অবসেসড, সে অবসেসড দেখেই তার ভুলগুলো হয়েছে, ব্লান্ডারগুলো হয়েছে, এবং সে ওই অবসেশন থেকে সরে আসতে পারে নাই দেখেই তার এই শেষ পরিণতিটা হয়েছে। আচ্ছা 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 আমাদের মনে হয় আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে অনেকেরই। আপনারা সবাইকে তো জিজ্ঞেস করতে পারলাম, আরো তো 3-4 জন বাকি রয়ে গেলেন। এখন আপনাদের যদি কারো কোনো বক্তব্য থাকে বলতে পারেন। আসলে যে তিয়াস আছেন, তারপর জামিয়া আছেন, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে প্রশ্ন থাকে করতে পারেন। আজকে তো আর সময় নাই বেশি। না স্যার তেমন কোশ্চেন নেই, বুঝতে পেরেছি যা বুঝিয়েছেন স্যার। তিয়াস জি স্যার বুঝতে পারছি স্যার, সমস্যা আচ্ছা নেই। কোনো প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ডিসকাস করব। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার 11:30 থেকে আবার স্টার্ট করব, আর একটু ডিটেইলে আমরা যাওয়ার চেষ্টা করব। ওকে আপনারা ভালো থাকেন তাহলে। থ্যাংক ইউ ফর অ্যাক্টিভ। আজকে আমাদের আলোচনাটা বেশ ভালো ছিল, আরো ভালো সময় হলে আরো ভালো লাগতো। আপনারা তাহলে স্টাডি করতে থাকেন আর নিজের সাথে মানে করবেন, ফিল করার চেষ্টা করবেন, কারণ আজকে কিন্তু আমরা বেশ সিরিয়াস একটা টপিকে ছিলাম। এটা কিন্তু মানে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমাদের জীবনের কিন্তু অনেক বড় একটা মানে সেলফ আন্ডারস্ট্যান্ডিং, রিডেমশন, এই যে আমরা যে শান্তি চাই, মুক্তি চাই, এই বিষয়টা কিন্তু অনেক জেনারেল। সব ধরনের স্পিরিচুয়াল টিচিং এ এই বিষয়গুলো আছে। এগুলো ফিল করার চেষ্টা করবেন, অনেক কিছু শিখতে পারবেন তাহলে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকেন। আমরা ওয়ালাইকুম আসসালাম। নেক্সট বুধবার দিন 11:30 আবার দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। স্যার এক্সাম কি 11 তারিখ থেকে শুরু হবে? আচ্ছা এক্সামের এক্সাক্ট ডেটটা আমাদের মিটিং এর পরপরই আপনাদের জানিয়ে দেব। হ্যাঁ আপাতত আপনারা প্রিপারেশন রাখেন যে ডিসেম্বরের সেকেন্ড উইকে আপনাদের এক্সাম হতে পারে। ডিসেম্বরের ধরেন
5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আপনাদের মিড টার্ম হতে পারে, এরকম একটা প্রিপারেশন রাখেন, মেন্টাল প্রিপারেশন রাখেন। এক্সাক্ট ডেট আমরা জানাই দেবো পরে। ও স্যার ওই যে একাডেমিক ক্যালেন্ডারে দেখেছিলাম তো স্যার, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ ওইটাই 5 থেকে 11, ওইটাই আপনারা আপাতত প্রিপেয়ার থাকেন। 2-1 দিন 3-4 দিন হয়তো পিছাতে পারে, ওটা কোনো ব্যাপার না, অসুবিধা নেই, আপনারা সময় পাবেন, টেনশন। আচ্ছা স্যার। হ্যালো মাহবুবা কিছু বলবেন? জি স্যার। স্যার নেক্সট ক্লাসেও কি এরকম কোশ্চেন অ্যান্সার হবে? তাহলে আমার কোশ্চেন গুলো আর কি স্যার ম্যানেজ। হ্যাঁ নেক্সট ক্লাসেও এরকমই, আজকে যেমন আলোচনা হলো নেক্সট ক্লাসে আরেকটু বেশি টাইম পাবো আমরা, নেক্সট ক্লাসে আরেকটু বেশি সময় আমরা পাবো ইনশাআল্লাহ, তখন আমরা আলোচনা করব। এই 2 ক্লাস আচ্ছা ডিসকাশন বেসড আর কি, আজকে যেমন আলোচনা হলো ওই ক্লাসেও হবে। আবিদা কিছু বলবেন? আবিদা ভুইয়া মিম কিছু বলবেন? না স্যার, থ্যাংক ইউ, আমি একটু অসুস্থ স্যারের জন্য আচ্ছা, আজকে আপনি কোনো কথা গেট বলতে ওয়েল পারবো সুন। না। হ্যাঁ আপনি সুস্থ হন, ঠিক আছে। জি স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। নীলিমা আলিফা ভালো থাকেন। আসসালামু স্যার আলাইকুম স্যার। আমার তো কিছু কথা স্যার ছিল। আমাদের কিছু কথা জি ছিল। জি বলেন। স্যার একটু জি যদি সবাই হ্যাঁ চলে যাওয়ার এটা পরে কি, একটু কথা আচ্ছা তো বলা আমি যেত। তাহলে রেকর্ডিং অফ করে দিই নাকি? শিওর স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।